আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের চতুর্থ পর্বে। আমরা এতদিন যাবৎ আমাদের ক্যাম্পাস পালসের মাধ্যমে পুরুষ প্রতিনিধিদের কণ্ঠস্বর তুলে ধরেছি যারা রাজনীতির মাঠে লড়াই করেছেন। কিন্তু রাজনীতির মাঠে সবচেয়ে বেশি যাদেরকে লড়াই করতে হয়, যাদেরকে সবচেয়ে বেশি লড়াই করে টিকে থাকতে হয়, সেই নারী প্রতিনিধিদের কণ্ঠস্বরের অভাব বোধ করছিলাম আমরা এতদিন। তাই আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করা একজন ব্যক্তি, একজন নারী কণ্ঠস্বর, নারী প্রতিনিধি আশরাফা খাতুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনার এই রাজনৈতিক পথ চলাটা আসলে শুরু হয়েছিল কিভাবে? আসলে সাংগঠনিক রাজনীতির জার্নি যে খুব বেশি এরকম না। সাংগঠনিক রাজনীতি আমার 2021 সাল থেকে, কিন্তু একদম রাজনীতির সাথে জড়িত থাকা এটা 2019 সাল থেকে যাত্রা শুরু। আমি তখন ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে, তখন থেকে যাত্রা শুরু। আর রাজনৈতিক সচেতনতা মানে এসেই যে এমন যে আমি ক্যাম্পাসে আসলাম হুট করে রাজনীতির সাথে জড়িয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক মনন তৈরি হওয়ার জন্য বেশ বড় একটা সময় লাগে। তো ওই সময়টা 2013 সাল থেকেই কিছু কিছু রাজনীতি বোঝা শুরু করেছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো নির্বাচন থেকে, তখন যে জাতীয় নির্বাচন ছিল সেই নির্বাচন থেকে মোটামুটি একটা বলা যায় রাজনৈতিক বোঝাপড়া, যে রাজনীতি আসলে ঠিক দিকে যাচ্ছে না, অন্তত এইটুকু জানাশোনা তখন থেকে শুরু। তখন শাপলা চত্বরের গণহত্যা আমরা টিভিতে দেখেছি, কিন্তু এমনভাবে আমাদের সামনে পোর্ট্রে করা হয়েছে যে আসলে এটা খুব বেশি কিছু না, এটা যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। কিন্তু তখনও কিছু হলেও সোশ্যাল মিডিয়া একটু একটু ছিল, ইউটিউব তখন বেশ জনপ্রিয় বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, বিভিন্ন গুজব ছড়ানোর জন্য। তো ওই মাধ্যমেই জানতে পারা যে শাপলা চত্বরে কিছু একটা হয়েছে এবং এটা পুরোপুরি একটা ছাই চাপা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদিও শাহবাগ নিয়ে খুব বেশি তখন প্রত্যেকটা টিভি চ্যানেলে আমি নিয়মিত দেখতাম, শাহবাগে বড় অনুষ্ঠান হচ্ছে, সবাই এসে রাজাকারে ফাঁসি যাচ্ছে, সেই অনেক কিছুই হতো। কিন্তু যেই জিনিসটা সব থেকে বেশি লেগেছে যে একটা নির্বাচন এত বাজেভাবে ফ্রেম করা একটা নির্বাচন, যে নির্বাচনে আমি নিজের চোখে দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরে ভোট কাটা হচ্ছে, যেটা তারপরে এত বড় একটা হচ্ছে মুভমেন্ট হলো, এবং এটা দেখা যায় বিচারিক কার্যক্রম পুরোপুরি সঠিক প্রসেস মেনে সম্পন্ন করার আগেই ফাঁসি দিয়ে দেওয়া, বিচার করে ফেলা, সে যত বড় অপরাধী হোক। এটা বিচারিক কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের সাথে যায় না, একটা বৈশিষ্ট্যের সাথে। ওখান থেকে আস্তে আস্তে আসলে রাজনীতির ব্যাপারে আগ্রহ জন্মা। তারপরে 18 সালের যেই কিশোর আন্দোলন, যেটা আমরা যেটাকে বলি কোটা নিরাপদ সড়ক আন্দোলন, একই বছরই কোটা সংস্কার আন্দোলনও ছিল। তো ওই দুইটাও তো একসাথেই মানে নিজেদের চোখেই দেখা, কিভাবে শুরু কিভাবে শেষ। তো এভাবে আস্তে আস্তে যখন 2019-এ ক্যাম্পাসে আসলাম, আমার সবসময় ইচ্ছা ছিল মধুর ক্যান্টিন যেই ক্যাম্পাসে, যে বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে যাব। তো ওইভাবেই বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই পরীক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে এখানেই চান্স পেয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম দিন থেকেই মোটামুটি রাজনীতির সাথে যারা জড়িত, স্টাবলিশমেন্টের রাজনীতি না, ছাত্রলীগের রাজনীতি না, এর বিপরীতে যারা জড়িত তাদের সাথে আস্তে আস্তে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপরে জড়িয়ে পড়া। এবং 2021-এ এসে আমি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে ছিলাম, যখন আক্তার আকরাম কমিটি ছিল বিশ্ববিদ্যালয়ে সেই সময়। আচ্ছা, পরবর্তীতে এই ছাত্র অধিকার পরিষদের সাথে কন্টিনিউ করেননি কেন? কিছু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আমার মতাদর্শিক দ্বন্দ্বের কারণে আমি এখানে কন্টিনিউ করতে পারিনি। কারণ ব্যাপারটা হয়ে গেছিল যে ছাত্রলীগের বিরোধী একটা শক্তির সাথে আমার মনে হয়েছে যে ওই সময় যারা ক্যাম্পাসে কথা বলে তাদের সাথে জড়িত হওয়া উচিত। তো তখন জড়িত হয়েছিলাম। ব্যাপারটা আমাদের জন্য, আসলে নারীদের জন্য রাজনীতি তো কখনই ইজি না। তারপরে বিপরীত রাজনীতি করতে গেলে যেরকম পারিবারিক প্রেশার থাকে, সামাজিক প্রেশার থাকে, একই সাথে সাথে ইন্টারনাল কিছু ঝামেলাও ছিল। দেখা যায় যে একদম কিছু মানুষ ছিল যারা নারীদের বিভিন্ন ইস্যুতে আজে বাজে কথা বলতে। এবং আমি যখন ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, তখন অন্য শাখার বিভিন্ন দেখা গিয়েছে নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় এসে গালিগালাজ করছে, বিভিন্ন তাদের মতের বিরুদ্ধে যাওয়ায়। তো এই জিনিসগুলো ডিল করা ওই সময় আমার জন্য খুব বেশি, মানে আমি বলবো যে ইনটলারেবল ছিল। তো এই কারণে চলে আসা ওখান দিয়ে। মতাদর্শিক দ্বন্দ্ব ছাড়া আসলে
আর আলাদা কোনো কারণ ছিল না ওই সময়। আচ্ছা, আপনি তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক মুখপাত্র ছিলেন। আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আপনি নবগঠিত যে জাতীয় ছাত্র শক্তি সেখানে যাচ্ছেন না। তো সেখানে সংযুক্ত না হওয়ার কারণটা কি? আমি আগেই বলেছি ছাত্র অধিকার পরিষদে ছেড়ে এসেছিলাম কিছুটা মতাদর্শিক দ্বন্দ্বের কারণে। ব্যাপারটা এখানেও আছে এবং সেই সাথে সাথে যেহেতু একদম মানে প্রথম কনভেনার কমিটির আমি স্পোক্স পারসন ছিলাম, থাকার পরেও বলা যায় যে এক ধরনের হাতে করে গড়ে তোলা একটা সংগঠন আমার। কিন্তু এখানে দেখা গিয়েছে যে যেই সময়টা আমি ইনভেস্ট করেছি, যেই রাজনীতির জন্য ইনভেস্ট করেছি, আমার মনে হয়েছে যে রাজনীতির পথটা আসলে সেদিক থেকে কিছুটা বেঁকে গিয়েছে। যেই একদম দলীয় স্বার্থ দেখিয়ে যতটুকু আমরা চেষ্টা করেছি যে দলটাকে সবার ঊর্ধ্বে রেখে বিভিন্ন ডিসিশন নিয়েছি আগে, কিন্তু দেখা গিয়েছি যে আসলে ঘুরে ফিরে কিছু ব্যক্তিকে সার্ভ করা হয় এখানে। আমি মধ্যপন্থা ভেবে আসবো কোনো একটা সংগঠনে, কোনো একটা দলে। রাজনীতিতে তো মতাদর্শ সব থেকে বড়। আমার কাছে আমার লড়াইটা আসলে ক্ষমতার না রাজনীতি, আমার কাছে রাজনীতির লড়াইটা মতাদর্শিক লড়াই। তো মতাদর্শটা আসলে কোন দিকে যাবে, আমি মুখে বলছি আমি মধ্যপন্থা চর্চা করব, কিন্তু আদৌ আমি মধ্যপন্থী কিনা এই লাইনটা এখনও আমার কাছে ক্লিয়ার না। সেই সাথে সাথে আমরা যে বাংলাদেশ পন্থার আলাপ করছি, আমি নিজেও এটার তাত্ত্বিক বিষয়গুলো হয়তো বুঝি, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমি আসলে খুব বেশি দেখি নাই। এবং এই রাজনৈতিক লাইনটা আমার মনে হয়েছে যে ক্লিয়ার হলে আমি নিজেদের হাতে গড়া সংগঠন, এখনও আমার মানে আলাদা অন্য কোনো সংগঠনের সাথে সংশ্লিষ্টতা নাই, এবং আমি অন্য কোনো স্টাবলিশ দলে যাব কি না এটা আমি এখনও ডিসাইড করি না, এবং যাব কি না এটাও শিওর না, যেহেতু স্টাবলিশমেন্টের বিরুদ্ধে সবসময় লড়াই করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে যদি রাজনৈতিক লাইন ঠিক করে এবং একই সাথে সংগঠনের পলিসি ঠিক করে আগাতে পারে, ইনশাল্লাহ নেক্সট টাইম এনসিপির কোনো উইংয়ে যেতে পারি, সরাসরি এনসিপিতে যেতে পারি যদি সুযোগ তৈরি হয়। তার মানে আপনার মতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভেঙে গঠিত হওয়া জাতীয় ছাত্র শক্তি আসলে কিছু নির্দিষ্ট ব্যক্তির পারপাস সার্ভ করছে, এবং এটির সাথে আপনার আসলে মতাদর্শগত দ্বন্দ্ব আছে, এই কারণে আপনি যাচ্ছেন না? ব্যাপারটা একটা সংগঠন কিছু ব্যক্তিকে সার্ভ করছে এরকম না, কিন্তু সংগঠনের মাথায় থাকা কিছু ব্যক্তিকে সার্ভ করছে, এবং এটা সংগঠনের জন্য খুব হার্মফুল। তো দেখা যায় যে ডিসিশন আসলে যেভাবে হওয়ার কথা, ডিসিশনগুলো সেভাবে হয় না। দেখা যায় যে কোথা থেকে আসছে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। কারণ ডিসিশনগুলো কে কাকে চাচ্ছে, কে কি চাচ্ছে, এটা থেকে বড় কথা হচ্ছে কে কাকে চাচ্ছে না। কারণ এখানে ডিসিশনটা আসলে হয় যে সিঙ্গেল পার্সন, আমি ডিক্টেটরশিপ চাই না দেশের ভিতরে, কিন্তু দলের ভিতরে আমি ডিক্টেটরশিপ চাই। এই মেন্টালিটি আসলে প্রত্যেকটা দলেই আছে। আমি বিশ্বাস করি রাজনীতিতে এই মেন্টালিটি থাকে, কিন্তু যখন ফাউন্ডেশনের সময় আসে তখন এই জিনিসটাকে দূর করে রেখে কোরাম থাকে, রাজনীতি থাকে, বিভিন্ন ধরনের পার্টিশন থাকে, কিন্তু ডিক্টেটরশিপ থাকাটা উচিত না। তো এটা আস্তে আস্তে আমার মনে হয় মিটিগেট হবে। তো একটু ধৈর্য ধরে দূরে থাকি। তো রাজনীতি মানে শুধু সাংগঠনিক পদে থাকা না, বাইরে থেকেও রাজনীতি করা যায়, ওটাই চেষ্টা করছি। এই ডিক্টেটরশিপ দূর করতে আপনি আপনার জায়গা থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা আমরা চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আসলে রাজনীতি যতই আমরা কালেকটিভ বলি এখানে, কিন্তু চেষ্টাটা আসলে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা এত বড়োভাবে ইম্প্যাক্ট ফেলে না যে আমি চাইলেই কোনো কিছু দূর করতে পারবো। চেষ্টা করেছি আমার জায়গা থেকে, এবং আমি মনে করছি যে আমার জায়গা থেকে আমি হয়তো ফুল এফোর্ট দিতে পারি নাই। তো ফুল এফোর্ট দেওয়া আসলে কীভাবে সম্ভব ছিল প্রসেসটাও আমার জানা নেই। কারণ একটা স্টাবলিশ রাজনৈতিক দলের যেরকম চেইন অফ কমান্ড থাকে, এখনও সেই চেইন অফ কমান্ড তৈরি হয় নাই সংগঠনের ভিতরে। তৈরি না হওয়ার পরেও কেন জানি মানে প্রাইম লিডার, সুপ্রিম লিডার কনসেপ্টটা খুব বেশি প্রতিষ্ঠিত। তো এই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে একটু ব্রেকে যাওয়া উচিত। আচ্ছা, জাতীয় ছাত্র শক্তির নবগঠিত কমিটিতে আমরা কিন্তু কোনো মেয়েদের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না। আপনারা জাতীয় ছাত্র শক্তির আগে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল, সেই ক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক প্রমিনেন্ট একটা ভূমিকা রেখেছিলেন, এবং যে কোনো মিছিলে সব কিছুর আগে আপনারা থাকতেন, বা আপনাদেরকে ভেদ করেই আসলে সেই যেই বাধাটা বা যেই হচ্ছে আপনাদের উপরে যেই বাধাগুলো আসতো, সেগুলো আসলে আপনাদেরকে ভেদ করেই যেতে হতো। আপনারা একদম লিডিং পজিশনে বা সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তো ওই জায়গা থেকে জাতীয় ছাত্র শক্তিতে কোনো নারী নেতৃত্ব নেই, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে
ছাত্রশক্তি যখন গঠিত হয় তখন ছিল যে কাজের ভিত্তিতে পদায়ন করা হবে, এরকম ছিল ব্যাপারটা। এবং সভাপতি সেক্রেটারি যারা হবে তাদেরকে এম্পাওয়ার্ড করা হবে, যেহেতু গণতান্ত্রিক ছাত্র সংসদের আমাদের যে স্ট্রাকচার ছিল সেখানে 4 জন ছিল ডিসিশন মেকিংয়ে। তো এখন আর 4 জন না, 2 জনের ডিসিশন মেকিং পাওয়ার, বাকিরা থাকবে। মানে একদম যখন ইমার্জেন্সি কোনো ক্রাইসিস আসবে সেই সময় ডিসিশন মেকিংয়ে 2 জন থাকবে এবং 2 জনকে এম্পাওয়ার্ড করা হবে, এরকম স্ট্রাকচার হওয়ার কথা ছাত্রশক্তিতে আমি যতদূর জানি, যেহেতু আলোচনার ভিতরে ছিলাম। কিন্তু আমি জানি না যে আমরা কাজ করি নাই নাকি আমাদের কাজকে কাজ বলে মনে হয় নাই, নাকি ছাত্র সংসদে আমাদেরকে এমন পজিশনে রাখা হয়েছে। মানে আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু ডিসিশন মেকিংয়ের একজন ছিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছিল যে ডিসিশন মেকিংয়ে আছি কিন্তু আমার কাজ কোনো মানে এমন কোনো কাজ নাই যে কাজটা আসলে ভিজিবল। তো বিবৃতি দেওয়া ছাড়া আসলে কোনো কাজ নাই। তো বিবৃতি দেওয়া দিয়ে আসলে কতটুকু এম্পাওয়ার্ড হওয়া যায় এবং কাজ দেখানো যায় এটা আমি জানি না। তো মেবি এই কারণেই তাদের মনে হয়েছে যে আমাদের কোনো কাজ নাই পদ দেওয়ার মতো, এটা হতে পারে একটা। আর দ্বিতীয় হতে পারে যে তাদের মনে হয়েছে যে নারীরা আসলে এত বড় দায়িত্ব সামলাতে পারবে না। আমি জানি না তারা আসলে কি মনে করে। এবং আমি এই জায়গা নিয়ে আমি খুব বেশি বদার্ড না যে মানে তারা লিডার হিসাবে রাখে নাই। লিডার হিসেবে রাখলেও কতটা এম্পাওয়ার্ড করা হতো সেটা হচ্ছে কথা। আমরা ছিলাম বাইরে, আমাদের তো ফাউন্ডেশন পিরিয়ডে দেখাতে হয় আমি এম্পাওয়ার্ড। শোপিস হিসেবে রাখা একটা পদে, এটা একটা বড় আমি মনে করি বড় বাধা। পদে না রেখেও কিভাবে হচ্ছে নারীরা কাজ করতে পারে এই সুযোগটা তৈরি করা উচিত। মানে এমন না যে লিডারশিপে কোনো নারী নাই তার মানে কাজ করতে পারবে না। লিডারশিপে না থেকেও কাজ করতে পারবে এরকম পরিস্থিতি আগে ছিল না, এখন তৈরি হওয়ার কথা। তারা ওইটুকু প্রমিস করেছে, যেহেতু হ্যাশট্যাগ ছিল উইমেন ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। তো বাংলাদেশি পলিটিক্স নিড উইমেন, এইটাই বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ছিল উইমেন পলিটিক্স রিলেটেড। উইমেনদের শোপিস হিসেবে না রেখে এম্পাওয়ার্ড করার, আসলে এম্পাওয়ার্ড করার যে জায়গাটা সেটা এনশিওর করা উচিত। করেছে কি না গণতান্ত্রিক ছাত্র সংসদে, সেটা গণতান্ত্রিক ছাত্র সংসদে যে নারীরা ছিল কালেকটিভলি তারা বলতে পারবে যে তারা কাজ করার জায়গা পেয়েছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কাজ করার খুব বেশি জায়গা ছিল না এবং আপনাদেরকে তখন দেওয়া হয়েছে কমিটিতে রেখেও কোনো আপনারা কাজ করার না, আমাদের আসলে ওই অপরচুনিটি ছিল না যে ওই যেই কাজটা ভিজিবল, যেটা আমি দেখাতে পারবো যে এটা আমার কাজ, সেরকম কাজ করার মতো কোনো জায়গা নারীদের ওইভাবে দেওয়া হয়নি। তো এটাই আর কি। তাহলে নতুন যে কমিটিটা হলো, এখানে তো আসলে ওই স্ট্রাকচারের বা মেইন যে ডিসিশন মেকিংয়ের জায়গা বা পলিসি মেকিংয়ের জায়গাতে কিন্তু এখন নারীদের কোনো অংশগ্রহণ নেই। এখন নারীদের অংশগ্রহণ পূর্বে যখন ছিল তখনই মেয়েরা কাজ করতে পারেনি বলে আপনি দাবি করছেন। এখন যেখানে নারীদের অংশগ্রহণই নেই, এই জায়গাতে কতটুকু কাজ করতে পারবে নারীরা, আপনি কি মনে করেন? আমার মনে হয় এখন কাজ করা আরও বেশি ডিফিকাল্ট হবে। আমি যতদূর জানি যে নারীরা যারা ছিল গণতান্ত্রিক ছাত্র সংসদে সবাই হয়তো ছাত্রশক্তিতে শিফট করবে না। আমি আমার জায়গা থেকে শিফট করছি না, এরকম আরও অনেক নারী আছে। তো একটু কঠিন হবে যারা আছে তাদের কাজ করা, এবং জায়গাটা হয়তো একটু সংকুচিত হয়ে যাবে। কারণ আগে যখন আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে ছিলাম, নারীরা বিভিন্ন একটা সংগঠনের ক্রাইসিস তো আসলে একদিক থেকে আসে না, শুধু রাজনৈতিক ক্রাইসিস না, নারীদের বিভিন্ন ক্রাইসিসে সেখানে আমি ছিলাম, আমার সাথে যোগাযোগ করতে পারতো। এখন আমি ওখানে নাই, হয়তো নতুন কেউ আসবে যে নারীদের এই জায়গাটা এনশিওর করতে পারবে। যদি না আসে তাহলে নারীদের জন্য কাজ করা খুব বেশি টাফ হয়ে যাবে। এবং যদি আসলে নারীদের স্বার্থ দেখে কথা বলবে, এই জায়গাটা এনশিওর করা না যায়, তাহলে আসলে নারী নেতৃত্ব থেকেও কোনো কিছু হওয়ার চান্স খুবই কম। আচ্ছা, তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তি হলো, সেই জায়গাতে আমরা দেখেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিছু জায়গায় ব্যর্থ হয়েছে জন্যই কিন্তু জাতীয় ছাত্রশক্তিটা হয়েছে। এখন জাতীয় ছাত্রশক্তিতেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি, যে তারা নারীদেরকে আসলে তুলে আনতে পারছে না এবং আরও বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় জাতীয় ছাত্রশক্তিও কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো ফেইল করবে, নাকি এটা সফল হওয়ার সম্ভাবনা আছে?
আসলে রাজনৈতিক সফলতা বা ব্যর্থতা এটার ডাইমেনশন এক এক সময় এক এক রকম। বিভিন্ন পরিস্থিতিতে এটা আসলে চেঞ্জ হয়, যার কিছু কিছু কারো চোখে হয়তো একটা জিনিস ব্যর্থতা, কারো চোখে একটা জিনিস সফলতা। কিন্তু আমার মনে হয় এখনও যেহেতু তাদের কেন্দ্রীয় কমিটি হয়নি, বা যে দুইটা কমিটি বিলুপ্ত হয়েছে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটি, তারা যদি এই দুইটা কমিটির যেই সীমাবদ্ধতা, এখন আমার মনে হয় যে এগুলো সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার মতো মেন্টালিটি থাকলে কাটিয়ে ওঠা সম্ভব এবং সংগঠনকে শক্তিশালী করাও সম্ভব। কাটিয়ে ওঠার মতো মেন্টালিটি কি আপনি আপনার জায়গা থেকে দেখতে পেয়েছেন? আমি আবার মনে হয়েছে যে কিছু যে সীমাবদ্ধতাগুলো আগেও ছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকার সময়, সেই সীমাবদ্ধতা কিছুটা হলেও রয়ে গেছে, যেটা ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে মানে মানুষের এক্সপেকটেশন যেরকম ছিল, সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে না পারার যে ব্যর্থতাটা আমরা ফেস করেছি, যে ওই ফেলিয়ার থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সবার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে ফেল করেছি যে জায়গায়, সেটা ফুলফিল করার। বাকিদের ব্যাপারে এখন বাকিরাই ডিসিশন নিতে পারে যে প্রচলিত রাজনীতি করবে নাকি শিক্ষা নিয়ে সামনে আগাবে। জি, জাতীয় ছাত্রশক্তিতে আসার জন্য আপনার সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করা হয়েছিল কিনা? আসলে যেহেতু জাতীয় ছাত্রশক্তির প্রসেসটা তো এটা আমাদের নিজেদের হাতে করাই প্রসেস। আমি তো নিজেই আলোচনার ভিতরে ছিলাম, আমরাই তো আলোচনা করে মোটামুটি একটা জায়গা কিভাবে কি হবে, রাজনীতির লাইন কি হবে, রাজনীতির স্ট্রাকচার কি হবে, কমিটির স্ট্রাকচার কি হবে, এগুলো তো আলোচনা করেই ঠিক করা। তো নেগোসিয়েশন এখানে কিছুই নাই, কারণ আমি নিজে আমার সিদ্ধান্ত নিতে আমি জানি যে আমি কি করছি, এটা খুব ভালোভাবে জানি, এবং যেহেতু থেকে শিখেছি, তো নেগোসিয়েশন করে আবার নতুন করে পুরনো কুয়ায় গিয়ে এখনই পড়তে চাচ্ছি না। যদি মনে হয় পড়তে চাই, কুয়ায় গিয়ে পড়ে পানিটা পরিষ্কার করতে পারবো, ওই কনফিডেন্স আসলে নিজে থেকে অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হয়ে আপনি কিন্তু ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কেন এই শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে? আমাদের ফেলিওরের জায়গাটা ছিল যে আমরা আসলে যারা ক্যাম্পাসের যারা আছে তাদের হয়তো পালসটা বুঝতে পারিনি, তারা কি চায়। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রথম কাজটা ছিল ক্যাম্পাসের স্টুডেন্টদের কাছে ফিরে যাওয়া। যারা লিড দিয়েছে তাদের প্রতি অনেক বড় এক্সপেকটেশন ছিল যে এখন এসে সবাই তাদের সমস্যাগুলো শুনে সমাধান করার চেষ্টা করবে। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কাজ করার, এবং কালেকটিভ একটা বডি হিসেবে যেহেতু আমাদের দেখা হয়েছে, তো ফেলিয়ারটা আসলে সবারই। এবং আমি বলতে পারি জুলাইয়ের যে স্টুডেন্টদের প্রতি যে কমিটমেন্ট, এটা হয়তো ফুলফিল করি নাই আমরা, বা করতে পারি না। এবং একই সাথে রাজনীতির কিছু দুর্বলতা ছিল আমাদের দলের ভিতরে। এমন অনেক মানুষ ছিলেন যারা আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে সার্ভ করতেন না, তারা অন্য একটা দলকে সার্ভ করতেন বা অন্য একটা গোষ্ঠীকে সার্ভ করতেন। এবং গোষ্ঠীকে সার্ভ করতেন? আমি খুব ফ্রাঙ্কলি বলি, তারা শিবিরকে সার্ভ করতেন। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ডাকসু নির্বাচনের সময় হরে দরে সবাই পদত্যাগ করেছে, এবং এটা একটা হিউজ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, যার কারণে দেখা গিয়েছে যে মানে সবার মনেই একটা আশঙ্কা তৈরি হয়েছে, সবার মনেই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে মনে হয় আমাদের স্ট্রাকচারটা ঠিক মতো যাচ্ছে না। কিন্তু এই ফেলিয়ারটা আসলে আমাদের ছিল না, আমরা সবাইকেই জায়গা দেওয়ার চেষ্টা করেছি, এটা একটা বড় ভুল ছিল। রাজনীতি অনেক বাছাইয়ের একটা প্রক্রিয়া, চাইলেই যাকে তাকে যেখানে সেখানে দেওয়া যায় না, কিন্তু অনেক ভুল মানুষকে এম্পাওয়ার্ড করা হয়েছে, যার কারণে এত বড় একটা ফেলের সম্মুখীন হয়েছি আমরা। এটা আমাদের ব্যর্থতাও বলবো না, আমি বলবো এটা আমাদের দুর্বলতা। সেটা হলো ছাত্র দলের দীর্ঘদিনের একটা রাজনীতি আছে। ছাত্র দলের বিএনপি যারা, যে মাদার পার্টি যারা ছাত্র দলের, তাদের একটা রাজনীতি আছে এলাকায়, এবং বিএনপির সমর্থিত বা বিএনপির সাথে জড়িত যেই মানুষগুলো, তাদের ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা সাদা চোখে যেটা দেখি ভোটের রাজনীতি, আসলে ওরকম না। ছাত্র শিবিরের সাথে যারা জড়িত, জামাতের লোকজন দেখা গিয়েছে এলাকা থেকেও ক্যাম্পেইন করেছে শিবিরের জন্য। ওদের দীর্ঘদিনের একটা ওদের কমিটি আছে, ওদের একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমাদের ছিল না। ওদের হলে কমিটি আছে, যেটা আমাদের ছিল না। তো হলে যে এটা সুসংগঠিত থাকার যে ব্যাপারটা, এটা অনেক বড় ভূমিকা রেখেছে, যেটা ছাত্র সংসদের ছিল না। এটার কারণে আমার মনে হয় যে হলগুলোতে আমরা অর্গানাইজ করতে পারি নাই। আচ্ছা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতাকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে যে নাজিরা বাজারে কাচ্চি না খাওয়ানোর কারণে তাদের এই ব্যর্থতাটা এসেছে। তো আপনিও কি
এরকম কিছু মনে করেন কি? আমি এটা কিছুটা একমত, কারণ আমরা নাজিরা বাজারের কাছে দিয়ে আসলে বোঝাচ্ছে যে যেই পরিমাণ ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা বা ব্যাকআপটা যেটা ডাকসুতে অনেক বেশি টাকা পয়সা ওড়াউড়ি হয়েছে, যেটা আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে করা সম্ভব ছিল না। আমাদের খুবই লিমিটেড রিসোর্স ছিল। যারা হলে আমাদের বিভিন্ন ঢাবি কমিটিতে বা সেন্ট্রাল কমিটিতে যারা ছিল তারা বিভিন্ন হলে ইলেকশন করেছে এবং আমরা সেখানেও তাদেরকে খুব বেশি সাপোর্ট দিতে পারি নাই, খুবই লিমিটেড সাপোর্ট দিয়েছি। দেখা গিয়েছে যে আমার নিজের পোস্টার শেষ হয়ে গিয়েছে, আমি এজিএস ক্যান্ডিডেট, আমার নিজের পোস্টার ছাপাতে যাওয়া লেগেছে নীলক্ষেত, আমিও এই লজিস্টিক্সটা আমি পাই নাই। তো এটা একটা বড় ভূমিকা তো রেখেছে অবশ্যই, এবং সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারণ 40,000 স্টুডেন্টের কাছে পৌঁছানো তো এত সহজ কিছুই না। আমি অন্তত 10,000 মানুষের কাছে পৌঁছানো দরকার, এবং এটা শুধু আমার করতে হয়েছে, এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই যার পোস্টার ছাপানো। কালেকটিভলি সংগঠন হিসেবে বা প্যানেল হিসেবে ওয়ার্কটা করেন? আমরা প্যানেল হিসেবে ওয়ার্ক করতে পারিনি, কারণ যেহেতু আমাদের ওই যারা ছাত্রদলের বড় একটা ইউনিট ছিল যারা ওদেরকে বিভিন্নভাবে বলেছে যে এটা করতে হবে ওটা করতে হবে, আমাদের এরকম অ্যাডভাইজারি কোনো কিছুই আমরা অ্যারেঞ্জ করি নাই বা করতে পারি না। আমাদের এরকম অ্যাডভাইজারি প্যানেল ছিল না। আমরা একদমই নতুন মানুষ এই ফিল্ডে, কারণ লজিস্টিক্সের যে ব্যাপার সেটা আসলে ফিল্ডে কতটুকু জনপ্রিয়তা এটা দিয়ে নির্ধারণ করা যায় না। লজিস্টিক্স একটা আলাদা জিনিস, এবং ভোটের মাঠে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, কতটুকু সাপোর্ট আসলে পিছন থেকে পাওয়া যাচ্ছে, মিডিয়া সাপোর্ট কতটুকু পাওয়া যাচ্ছে, এটা অনেক বড় ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট কি এতটাই ঠুনকো যে সেটা নাজিরা বাজারের কাছে দিয়ে কেনা যাবে? না, আমি মনে করি এতটা ঠুনকো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই আসলে কাচ্চি খাইয়ে কেনা যায় না, আমি এটা নিজে থেকে বিশ্বাস করি। কিন্তু যারা ভোট দেয় তারা এটাও দেখে যে আমাদের সার্ভ করার জন্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কোনো দলের আছে কিনা, কারণ সবাই সুবিধা চায়। কেউ যদি দেখে যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা খুবই বলতে পারি যে একটা নিম্ন মধ্যবিত্ত একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার থেকে উঠে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটাও ঠিক ওই রকম, মানে ওই স্ট্রাকচারটাও যে খুব হাইলি আমি বলবো যে রিচ কোনো কিছু এরকম না। তো ওই স্ট্রাকচারটাও খুবই নিম্ন মধ্যবিত্ত। তো ওখানে সিট পাচ্ছে না মানুষ, ঘুমানোর জায়গা পায় না মানুষ, ক্যান্টিনে ঠিকঠাক মতো খেতে পারে না। তো তাদের কাছে আসলে ওই দাবি আদায় করে নিয়ে এসে আমি তোমাদের সার্ভ করব, এইটার থেকেও বেশি মনে হয় আমার গুরুত্ব দিয়েছে এবার যে আমি তো এতদিন ধরে পাই নাই, আমাকে যে দিতে পারবে, ফিনান্সিয়াল যার হচ্ছে ব্যাকআপ আছে। আমি শুধু ফাইন্যান্স বলবো না, যার পুরোপুরি ব্যাকআপটা আছে, যে নিজে থেকেই কিছু করতে পারবে আমাদের জন্য, ওই প্রশাসন থেকে দাবি আদায় করে সংগ্রামী মানুষ হওয়া লাগবে না, হয়তো এটা প্রাধান্য দিয়েছে। এবার আমি মনে করি ভোটের মাঠে এই জিনিসটার থেকে বেশি গুরুত্বপূর্ণ কে আমার হয়ে কথা বলতে পারে। আচ্ছা, আপনি শামসুন্নাহার হলের ভিপি হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আমাদের জানা মতে আপনি 2টি মনোনয়নপত্র কিনেছিলেন এবং জমা দিয়েছিলেন, একটি কেন্দ্রীয় সংসদের এজিএসের এবং অন্যটি শামসুন্নাহার হলের ভিপির। তো শেষ পর্যন্ত কেন শামসুন্নাহার হলের ভিপি হিসেবে নির্বাচন না করে আপনি সেন্ট্রালের এজিএস হিসেবে নির্বাচন করেছিলেন? আসলে এজিএস হিসেবে নির্বাচন করার আমার কখনোই প্ল্যান ছিল না, এবং মনোনয়ন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত আমার প্ল্যান ছিল না। তো আমি শামসুন্নাহার হলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার জন্য ফর্ম তুলেছি, মনোনয়ন তুলেছি এবং জমাও দিয়েছি, এবং মনোনয়ন তোলার আগে আর কি আমাকে জানানো হয়েছে জমা দেওয়ার আগের দিন যে দলীয় স্বার্থে দল যাতে শক্তিশালী থাকে, দলের ভিতরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, এজন্য আমার উচিত এজিএস পদে ইলেকশন করা। আমি সবসময় চেষ্টা করেছি যে ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় সিদ্ধান্তকে বা ফোরামের সিদ্ধান্তকে প্রায়োরিটি দেওয়ার, সেটাই দিয়েছি। এটা একদমই আমার দলীয় সিদ্ধান্ত, এখানে আসলে আমার কোনো হাত নাই। দলের স্বার্থে নিজেকে জলাঞ্জলি দিয়েছেন? জলাঞ্জলি বলবো না, দলের সাথে কাজ করেছি। এখন দল আমাকে কি ব্যবহার করেছে নাকি আমাকে কাজে লাগিয়েছে, ইউটিলাইজ করেছে নাকি ইউজ করেছে, এটা দলের জানার কথা ভালো। আমি এগুলো নিয়ে মাথা ঘামাই নাই। আমার জায়গা থেকে আমি দলের প্রতি সৎ ছিলাম, দলের প্রতি কমিটেড ছিলাম, এইটুকুই জানি। আচ্ছা, দেখা গিয়েছে যে শামসুন্নাহার হল থেকে আপনার কিন্তু সর্বোচ্চ ভোটটা বা সাপোর্টটা পাওয়ার যেই কথা ছিল সেটা কিন্তু আদতে আমরা ভোটের ফলাফলে দেখতে পাইনি। তো অনেকেই এরকম বলছিল যে শামসুন্নাহার হলে যদি ভিপি হিসেবে দাঁড়াতেন আপনি অনেক বেশি ভোট পেতেন। তো সেন্ট্রালে এজিএস হিসেবে শামসুন্নাহার হল থেকে যে ভোটটা পেয়েছেন সেটা আসলে এনাফ বা সাফিসিয়েন্ট ছিল না আর কি। তো যেই মেয়েরা আপনাকে শামসুন্নাহার হলের ভিপি হিসেবে ভোট দিত সেই মেয়েরাই কেন সেন্ট্রালে আপনাকে এজিএস হিসেবে ভোট দিতে চায়নি?
ডাকসু তো পিওর একটা পলিটিক্যাল জিনিস, এবং সেন্ট্রালে ভিপিজিএস এজিএস মোস্ট পলিটিক্যাল থিং। তো হলের হলকে যারা সার্ভ করে, হলের জন্য যারা কাজ করে, হল সংসদের ভিপির কাজটা খুবই লিমিটেড, হল কেন্দ্রিক শুধুমাত্র। এবং আমি বিশ্বাস করি আমার হলের মেয়েরা আসলে আমার সাথে কোনো ধরনের মানে আমি দেখেছি যে ডাকসুতে ফলাফলের পরে অনেকেই মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বারবার হচ্ছেই করেছে যে হলের মেয়েরা আমার সাথে বিট্রে করেছে কিনা, আমি এতদিন হলে কাজ করলাম, ওদের জন্য এত কথা বললাম। আমার মনে হয়েছে না, তাদের জায়গায় তারা ঠিক আছে, কারণ এটা যেহেতু একটা পলিটিক্যাল একটা ডিসিশন, এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়। আমরা দেখেছি পুরো প্যানেল সহ সবাই ভোট দিয়েছে, যারা এবার শিবিরের ছাত্র শিবিরের জিতেছে তারা ডাকসুতে বা ছাত্র দলে জিতেছে, আমি দেখেছি যে এদের ভোট সংখ্যা খুব বেশি এদিক ওদিক না, 2-1 ফিগার বাদে মোটামুটি সবাই প্যানেলেই ভোট দিয়েছে। তো যেহেতু আমি একটা প্যানেলের অংশ ছিলাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াতাম ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে, সেখানে ক্যালকুলেশন আলাদা হতে পারতো। যেহেতু আমি প্যানেল হিসেবে দাঁড়িয়েছি, আমাকে প্যানেল হিসেবে ট্রিট করা খুবই স্বাভাবিক, এবং ডিফারেন্সটা এখানেই তৈরি হয়েছে, পলিটিক্যাল ডিসিশন, এবং ওই জায়গা থেকে ওই সাপোর্টটাও আলাদা হয়। তো এটা নিয়ে আমার নিজের ভিতরেও কোনো ধরনের হীনমন্যতা নাই বা ক্ষোভ নাই বা দুঃখও নাই, কারণ মানুষ পলিটিক্যাল ডিসিশন নিয়েছে আমার হলের মেয়েরা, এটা নিয়ে আমি খুবই প্রাউড যে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক আছে। আমি তাদের জন্য আমি চেষ্টা করেছি, মানে আমি কারোর জন্য কিছু করি নাই। আমি যেই হলে থেকেছি, আমি 19 সাল থেকে দেখেছি এই হলটা আসলে কোনো দিক দিয়েই মানুষের থাকার উপযোগী না। তো আমার জায়গা থেকে যখন আমার সুযোগ এসেছে, আমি চেষ্টা করেছি যে আমার মতো অন্য কেউ যাতে সাফার না করে সেইটা যতটুকু সম্ভব কাজ করার। ভোটের জন্য কাজ করেছি, ব্যাপারটা এরকম না। তো কেউ যদি হল সংসদে দাঁড়াতাম এবং তাও যদি ফেল করতাম, তাও আমার আসলে কোনো আক্ষেপ থাকতো না, কারণ আমি আমার জন্য কাজ করি নাই, আমার মতো যারা আছে তাদের জন্য কাজ করেছি। এবং তাদের কাছে আমি কখনো গিয়ে বলি নাই যে আমি কাজ করছি, আমাকে ভোট দাও। তো এইটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নাই। বাট কিছু কিছু জায়গা মানে আক্ষেপের জায়গা সেটা হচ্ছে হলের যারা ভোট দিত এটা আলাদা বিষয়, কিন্তু সামগ্রিকভাবে শুধু প্যানেল ধরে আসলে ভোট দিলে অনেক যোগ্য মানুষ বাইরে থেকে যায়, বাদ পড়ে যায়। মানে প্যানেল সহ ভোট দিলে, আমি বলছি না যে ভিপি জিএস জিএস অমুক তমুক, যে কোনো সম্পাদকও যদি প্যানেল সহ ভোট দেওয়া হয়, দেখা যায় যে যোগ্য মানুষগুলো বাদ পড়ে যায়। আমি বিশ্বাস করি যে অন্তত নারীরা এটা মাথায় রাখবে। আচ্ছা, ডাকসু নির্বাচনের ফলাফলের সময় আপনাকে দেখা গিয়েছিল যে আপনি ফলাফল যেখানে ঘোষণা হচ্ছিল তার একটু দূরে দাঁড়িয়ে আপনি সেখানে একটু উত্তেজিত হয়ে চেঁচামেচি করছিলেন বা মুনাফেক বলে বিভিন্ন ধরনের মানে টার্ম ইউজ করছিলেন আর কি। তো এইটার কারণটা আসলে কি, আর আপনার কাছে কি মনে হয় যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হয়েছে? ডাকসু নির্বাচনটা তো অনেক, এবারে ডাকসু নির্বাচনে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম, আমি বলবো না সবাই, যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেটা তো কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে এটা ওই কলকাঠি নাড়া, দেখা যায় ওই ফেয়ার গ্রাউন্ডটা তৈরি হয় না। প্রথমত ফেয়ার গ্রাউন্ডটা ছিল না বলেই দেখা যায় ফলাফলের পরে বিভিন্ন ধরনের রিয়াকশন সবার পক্ষ থেকে এসেছে। কারণ ফেয়ার গ্রাউন্ড তৈরি হওয়ার জন্য যেই কাজগুলো করা উচিত সেটা হয় নাই। নাজিরা বাজারের প্রশ্ন এসেছে বারবার, যে নাজিরা বাজারে এত লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে। আমরা শুনেছি যে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে নাজিরা বাজারে। আমি নাজিরা বাজারে লাস্ট মেবি 2024 সালে গিয়েছি, অভ্যুত্থানের আগে। এরপরে আমার নাজিরা বাজার যাওয়া হয় নাই, কিন্তু ভিডিও দেখেছি ডাকসু চলাকালীন সময়ে, এবং ভিডিও দেখে মনে হয়েছে যে এটা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং এত স্টুডেন্ট খাওয়া দাওয়া করছে। নাজিরা বাজারের বাজেট সম্পর্কে আমি জানি, পার পার্সন খেতে কত টাকা খরচ হয় বাকি, এবং রেগুলার এত মানুষ ওখানে যাচ্ছে। তো কোটি কোটি টাকার বিজনেস তো হয়েছে নাজিরা বাজারের ব্যবসায়ীদের। এখন কার পকেট থেকে টাকা গিয়েছে, কার পকেট কাটা পড়েছে, কে নিজের পকেট কেটেছে, এটা তো আমার আসলে জানার বাইরে। তো এই ফেয়ার গ্রাউন্ডটা ছিল না। তো ইমিডিয়েট একদম, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিভিন্ন হলের যে ফলাফল, সেই ফলাফলগুলোতে তারতম্য দেখা গিয়েছে। যে সেন্ট্রালি যে ফলাফলটা ঘোষণা করা হয়েছে, হলের ফলাফলের সাথে তার একটু কনফ্লিক্ট আমরা দেখেছি। তো এটা নিয়ে প্রশ্ন আছে, এবং যে তদন্ত কমিশন গঠন হয়েছিল সেটার কিন্তু ফলাফল এখনও আসেনি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ব্যালট ছাপানোর যে এটা নিয়ে কোয়েশ্চেন উঠেছে যে গাউসুল আজমে ব্যালট ছাপানো হয়েছে কিনা। একই প্রক্টর 2 রকম জবাব দিয়েছেন। একবার বলেছেন যে এখানে ছাপানোর প্রশ্নই আসে না, আর একবার বলেছেন যে ছাপানো হয়েছে। তো প্রশ্ন তো সবার থেকেই যায়, মানে কোনো কিছুই একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে ব্যাপারটা তো এরকম না। ডাকসুর মতো বড় একটা জায়গা, তো আমার মনে হয় প্রশ্নগুলো ক্লিয়ার করা উচিত, এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের এটা সব থেকে
প্রথম দায়িত্ব ছিল যে তাদের বিরুদ্ধে যে প্রশ্নগুলো উঠেছে, যেহেতু তারা এখন নির্বাচিত, প্রত্যেকটা প্রশ্ন প্রশাসনকে প্রেশারাইজ করে এটার জন্য ক্লিয়ার একটা তাদের ডকুমেন্ট আসে। আপনার মতে কি নির্বাচনটা সুষ্ঠু ছিল, যদি এক কথায় বলতে বলি? আমি নিজে প্রার্থী ছিলাম, তো প্রার্থী থাকবো, আমার প্রতিদ্বন্দ্বীর প্রতি আমার সবসময় একটা তীর থাকবেই। যদি শিক্ষার্থীরা মনে করে, যারা আমার ভোটার ছিল, যারা আমাদের সবার ভোটার ছিল, তারা যদি মনে করে যে সুষ্ঠু হয়েছে, আমার এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কিন্তু ক্লেম যেগুলো উঠেছে সেগুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আর ওই মুনাফিক টার্মটা কাদের উদ্দেশ্যে ইউজ করেছে? না, ব্যাপারটা হচ্ছে ওকে, এটা হচ্ছে যখন যখন ফলাফল ঘোষণা করা হচ্ছিল, তো আমি কিছু পরিচিত মানুষকে চিনি যারা বিভিন্ন সময় বলেছে সাধারণ শিক্ষার্থী, তারা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে না, তারা অমুক না তমুক না, খুবই সাধারণ শিক্ষার্থী এবং তাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই, তারা নির্বাচনেও কিন্তু অংশগ্রহণ করে নাই। কিন্তু যখন বিভিন্ন প্রার্থীর ফলাফল ঘোষণা হচ্ছিল, আমি দাঁড়িয়ে যখন ফলাফল শুনছিলাম যে আবিদুল ইসলাম খান অত ভোট পেয়েছেন, সাদিক কায়েম এত ভোট পেয়েছেন, আবিদুল ইসলাম খানের সময় খুব একদম হাসাহাসি, খুব টিটকিরি চারপাশ থেকে, কিন্তু সাদিক কায়েমের ফলাফল ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ অমুক তমুক পড়ছে। তো এই জিনিসগুলো তো আসলে কোনো রাজনৈতিক, একজন অরাজনৈতিক মানুষ সে বলছে আমি অরাজনৈতিক, কিন্তু তার আচরণ কিন্তু অরাজনৈতিক না। এবং এই জিনিসগুলো আরও হয়েছে, যতগুলো হচ্ছে এখানে ফলাফল ঘোষণা করা হয়েছে, মেঘমল্লার বসুর ফলাফল ঘোষণা করছে, তাকে দুয়োধ্বনি দিচ্ছে, ওখানে আব্দুল কাদেরের ফলাফল ঘোষণা হচ্ছে, তাকে দুয়োধ্বনি দিচ্ছে, আবু বাকের মজুমদারকে দুয়োধ্বনি দিচ্ছে, কিন্তু একই সাথে এস.এম. ফরহাদ বা মহিউদ্দিন খান, তার ব্যাপারে কিন্তু এরকম কিছুই আসছে না। তো যে নন পলিটিক্যাল, তার সবার ফলাফলেই খুশি হওয়া উচিত আমার মনে হয়। তার মানে কি আপনার মতে সাধারণ শিক্ষার্থীরূপী শিবিরদেরকে আপনি এই টার্মটা ইউজ করেছিলেন? কারণ সাধারণ শিক্ষার্থী টার্মটাই তারা তো নষ্ট করে ফেলেছে। আমার রাজনৈতিক পরিচয় আছে, রাজনীতি তো এখন হাসিনা পরবর্তী সময়ে রাজনীতি তো লুকিয়ে করার মতো কোনো বিষয় না, এবং এইটা কনফিউশন তৈরি করে। যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তারাই সাধারণ শিক্ষার্থী পরিচয় দিতে, এখন তারাই সাধারণ শিক্ষার্থী টার্ম নিয়ে মজা করে। তো এটা তো একটা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে। রাজনীতি, আমি পিছনে থেকে রাজনীতি করলে রাজনীতির যে এসেন্সটা, রাজনীতির যে ফিল্ডটা, এটা নষ্ট হয়। আচ্ছা, ক্যাম্পাস থেকে একটু আমরা আবার জাতীয় রাজনীতির দিকে চলে যাই। গুঞ্জন আছে যে এনসিপিতে বিভিন্ন ধরনের কোরাম আছে এবং আসিফ মাহমুদেরও একটি আলাদা কোরাম আছে, এবং আমরা এই গুঞ্জনও শুনেছি যে আপনি আসিফ মাহমুদের কোরামের। কথাটি কতটুকু সত্য? আমি সবার কোরামে, আসলে ব্যাপারটা এরকম না। আমি যেহেতু হচ্ছে ওনাদের সাথে ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ছিলাম একই সাথে ওনাদের সাথে আমার রাজনীতির জার্নিটা অনেক দিনের। আক্তার হোসেনের সাথে, আকরাম হোসেনের সাথে, আসিফ মাহমুদের সাথে আমার দীর্ঘ, বলা যায় 2019 সাল থেকেই তাদের সাথে আমার সম্পর্ক, এবং রাজনৈতিক সম্পর্কের বাইরে গিয়েও একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আক্তার হোসেন আমাকে ফার্স্ট ইয়ার থেকে সে আমাকে বোন বলে ডাকে, এবং উনি বলেন যে আমার নুসরাত তাওয়াসুম এবং আমরা দুইজন তার বোন। তো ওই জায়গা থেকে আমিও নিজের বড় ভাই হিসাবেই তাকে দেখি। তিনি যখন মানে রিক্সা উঠলে মাইর খেতেন, ক্যাম্পাসে আসলে তাকে পিটানো হতো ধরে, তাকে যখন ধরে ধরে জেলে নেওয়া হতো, উনি ওই সময় থেকে আমার বড় ভাই। তো ওনার প্রতি আমার যেই শ্রদ্ধাটা, ওটা উনি এনসিপির যদি সাধারণ সম্পাদক না হতেন তাহলেও থাকতো, উনি যদি ওই রিক্সা চালককেও হতেন তাও থাকতো, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাও থাকবেন। তো যাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, এটা রাজনীতি সম্পর্কের বাইরে গিয়েও ভালো। কিন্তু মানে আপনি যেই সম্পর্কে বর্ণনাটা দিলেন যে আপনার আক্তার হোসেনের সাথে ভালো সম্পর্ক, আপনাকে কিন্তু আক্তার হোসেনের কোরামের কেউ বলে গুঞ্জন ওঠে না, গুঞ্জনটা আসলে আসিফ মাহমুদকে নিয়ে ওঠে। কোরামটা, রাজনীতির কোরামটা আসলে ডিফাইন্ড হয় কার কাছে কতটুকু পাওয়ার আছে। হয়তো পাবলিক যারা আছে তারা মনে করে যে আক্তার হোসেন আসিফ মাহমুদের থেকে কম পাওয়ারফুল, এই জন্য আসিফ মাহমুদের সাথে সম্পর্কটা টানতে পারলে অনেক বেশি ভিউ হয়, অনেক বেশি মানুষ এটা এনগেজড ফিল করে। তো এই জন্য হতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, নাহিদ ইসলামের সাথেও আমার খুবই ভালো সম্পর্ক। নাহিদ ভাইয়ের সাথে আসলে আমার অভ্যুত্থানের আগে আমি যে ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি, নাহিদ ইসলামের সাথে আসলে ব্যক্তিগতভাবে ওই রকম আমার ওঠা বসা খুবই কম। খুব কম থাকার কারণে দেখা যায় যে ওই যে কমফোর্টের জায়গাটা ওইটা নাই, মানে ওইটা খুব একটু কম, কিন্তু ভাই সবাইকে নিয়ে কথাবার্তা বলেন। এটা মানে আপনি কি এক কথায় বলতে চাচ্ছেন আপনি আসিফ মাহমুদের কোরামের না? না, ব্যাপারটা আমি কারো কোরামের না, কারণ অবশ্যই রাজনীতিতে কোরাম আছে, রাজনীতিতে ওই জিনিসটা আছে যে কার কথা আমি বেশি গুরুত্ব দিচ্ছি, এটা একটাই আছে। তো ওই হিসাব করতে গেলে আমি এক সময় এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে কোন পরিস্থিতিতে কে সঠিক ডিসিশন নিচ্ছে, এটা অনেক বেশি
বেশি ডিপেন্ড করে এখন। আর যেহেতু আমি এখন ছাত্র শক্তিতে নাই, এখন কোরামে ফেলে দেওয়াটা খুব স্বাভাবিক, মানে কিন্তু আমার মনে হয় যে আমি আসলে ওই কোরাম ভিত্তিক যে রাজনীতি, আমি কোরামের কারণে উঠে যাব, কোরামের কারণে বাদ পড়ে যাব, এই ব্যাপারটা আমার ভিতরে নাই এখনো পর্যন্ত। আর হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্কের জায়গা আছে। আমি বলেছি যে নির্বাচনী প্রচারণা যদি অমুক অমুক নির্বাচন করে তার প্রচারণা করব, এই কারণে হতে পারে বড় একটাই। আমি বলেছি আসিফ মাহমুদ নির্বাচন করলে, যেহেতু উনি ঢাকা থেকে নির্বাচন করবেন, আমি ওনার নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারি। আক্তার হোসেন রংপুর থেকে নির্বাচন করবেন, আমার পক্ষে আসলে রংপুর গিয়ে তার পক্ষে ক্যাম্পেইন করা সম্ভব না। ঢাকা থেকে নাহিদা সরোয়ার নিভা নির্বাচন করবেন, আমি আগেই বলেছি নিভা আপুর প্রচারণা আমি করব। এখন কেউ যদি নিভা আপুকে মনে করেন লেস পাওয়ারফুল না আসিফ মাহমুদের থেকে, এবং নিভা আপুর কোরামে না ফেলে আসিফ মাহমুদের কোরামে ফেলতে চান, এটা যার যার ব্যক্তিগত পার্সপেক্টিভ। আচ্ছা, এইবারে চলে যাচ্ছি একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে। আমরা সবসময় দেখে এসেছি যে আপনি গর্বের সাথে বরাবরই বলে থাকেন আপনি গ্রামের খুবই একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন নারী, এবং সেই সাথে আপনার বাবা একজন রিক্সা চালক ছিলেন। আপনি একসময় ধান কেটেছেন, ধান মাথায় নিয়ে বোঝা নিয়ে আনা নেওয়া করেছেন। তো এই জায়গা থেকে আপনি আজকে এই পর্যায়ে উঠে এসেছেন, রাজনীতির মতো একটা কনফ্লিক্টের জায়গাতে আপনি জড়িয়ে আছেন। আপনার পরিবার থেকে কি কখনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা এই কারণে? অথবা আপনি তো গ্রামে বড় হয়েছেন, আপনার গ্রামবাসীরা কেউ কি বাধা দিয়েছে কিনা? আমি ধান কেটেছি আগে এরকম না, আমি এখনও কাটি, এখনও ধানের সময় কাজ আসলে কাজ করি। এই কয়েকদিন আগে, আমি গতকাল বাড়ি থেকে আসলাম। আমি আসার আগেও আম্মু ধান নেড়েছে, আম্মুর সাথে কাজ করেছি। তো গ্রামের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, ওখানে মানে মেয়েরা পাওয়ারফুল হবে, মেয়েরা নিজেদের ডিসিশন নেবে, মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করবে, এটাই অনেক বড় জিনিস। আর বাইরে গিয়ে রাজনীতি করবে, এটা তো আরও বড় একটা ব্যাপার। তবে আমার ফ্যামিলি সাপোর্ট সবসময় ছিল। আমি আগে থেকেই দেখা যায় বিভিন্ন ইস্যুতে কথা বলেছি, বিভিন্ন অন্যায় নিয়ে কথা বলেছি। আমার স্কুলে থাকাকালীনও এই স্বভাবটা ছিল। তো আমার আব্বু সবসময় আমাকে এই মোরাল সাপোর্টটা দিয়েছে, অন্যায়ের সাথে আপোষ করা যায় না। এবং রাজনীতির যে বলা যায় কোনটা সঠিক রাজনীতি, কোনটা ভুল, কে কোন রাজনীতিবিদ কী করেছে না করেছে, এগুলো আমার আব্বুর কাছ থেকেই শেখা। আমার বাবা খালেদা জিয়ার অনেক বড় ভক্ত, এবং খালেদা জিয়া কারো কাছে আসলে মাথা নত করেন না, এরকম একটা আছে, মিথ আছে। কারণ আমি ওনাকে আসলে সামনাসামনি আমি দেখি নাই, মানে রাজনীতি তার দেখি নাই তার। আমরা তখন ছোট ছিলাম যখন তিনি লাস্ট ক্ষমতায় ছিলেন, তো ওই দেখা হয়নি। আব্বুর কাছ থেকেই যতটা শোনা ওনার ব্যাপারে, যতটা পড়েছি, তো ওই ভেবে চিন্তে অমুক তমুক করে আর কি রাজনীতিতে আসা। আমার ফ্যামিলি থেকে, পরিবার থেকে কোনো না, কিন্তু গ্রামের আশেপাশে তো রাজনীতির যেহেতু এখন একটা দিকের রাজনীতিতে চলে গেছি, এই কারণে আশেপাশের যারা আওয়ামীপন্থী যারা আছে তাদের একটা তো থ্রেট থাকেই, তো ওইটা আছে। ওইটা বাদে বাকিটা আমার গ্রামের লোকজনও বেশ হেল্পফুল এই ব্যাপারটা। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি আপনি আদর্শ মেয়ের একদম পারফেক্ট এক্সাম্পল, যিনি রাজনীতির মাঠেও সমানভাবে লড়ে যাচ্ছেন, আবার সেই সাথে জীবন সংগ্রামেও তিনি লড়াই করছেন, জীবনের পারিবারিক বিভিন্ন কাজে জড়িত আছেন। আদর্শ তো বলে আসলে কিছু নাই, কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, যেহেতু আমার বড় ভাই নাই, আমার ভাই ছোট, ও পড়াশোনা করে, তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বাবা মার প্রতি যতটুকু দায়িত্ব সন্তান হিসেবে ততটুকু পালন করার, আমার সাধ্য অনুযায়ী করে যাই, এবং রাজনীতিতে দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটা পূরণ করার চেষ্টা করি আমার জায়গা থেকে। আচ্ছা, এবারে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। আমি 5 জন ব্যক্তির নাম বলবো, তাদের সম্পর্কে এক বাক্যে বলবেন বা এক বাক্যে তাদেরকে সংজ্ঞায়িত করবেন। প্রথমেই বলছি নাহিদ ইসলাম। উনি জানেন উনি কী চান, এবং উনি যেটা চান সেটা উনি করার সর্বোচ্চ ট্রাই করেন। আসিফ মাহমুদ। ভাই খুব সাহসী, এবং উনি যেটা উনি চান এবং উনিও সেটা করার চেষ্টা করেন। নাহিদ ইসলামের ক্ষেত্রে ভাই শব্দটা ইউজ করেননি, কিন্তু নাহিদ ইসলাম আমাদের সুপ্রিম লিডার, সো ওনার সাথে আসলে আসিফ মাহমুদ কি তার চেয়ে একটু না আমি বলেছি আগে, ওনার সাথে যেহেতু ব্যক্তিগত সম্পর্ক, আর নাহিদ ভাই এখনো নাহিদ ভাই রাজনৈতিক দলের নেতা, তো তারেক রহমান আমার ভাই হয় না, নাহিদ ইসলামও আমি নেতা মানি, সো ওই জায়গায়। আচ্ছা, গুড অ্যান্সার। আক্তার হোসেন। ভাই আপসহীন একজন মানুষ, এবং সেই সাথে খুবই নরম মনের এবং খুব সাহসী। মানসুরা আলম। মানসুরা আলম খুব সাহসী, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু আমার মনে হয় উনি খুবই শর্ট টেম্পার্ড। ওনার জায়গায় মানে উনি যেহেতু অনেক মানে একজন আমাদের কাছে, উনি যখন ওনার স্ট্রাগলের সময়টা দেখেছি,
উনি একটু বেপরোয়া, একই সাথে সাথে উনি শর্ট টেম্পার্ড এবং খুব সাহসী, এবং মাঝে মাঝে একটু বেসামাল। মেঘমল্লার বসু। মেঘমল্লার বসু তার রাজনীতিটা খুবই ভালো বোঝে। অ্যাটেনশন কীভাবে পেতে হয় উনি খুব ভালো জানে, এবং অ্যাটেনশনটা কাজে লাগাতে জানে। তার মানে আপনি কি তাকে অ্যাটেনশন সিকার হিসেবে আখ্যায়িত করছেন? নো, পজিটিভ অ্যাটেনশন। উনি জানে ওনার কোন কাজটা মানুষ গ্রহণ করবে, উনি এটা খুবই ভালো বোঝেন। এই কারণে আমি ওনাকে শ্রদ্ধাও করি এই জায়গা থেকে। রাজনীতির মাঠে আপনার আইডলকে? রাজনীতির মাঠে বৃহৎ পরিসরে বলতে গেলে রাজনীতির মাঠে আইডল আমি বলেছি ছোটবেলা থেকে খালেদা জিয়ার কথা শুনেছি। একই সাথে খালেদা জি, এবং যদি সমসাময়িক বলে আক্তার হোসেন আমার খুবই পছন্দের নেতা। আপনি বাংলাদেশের 3 জন নারী রাজনীতিবিদের নাম বলবেন যারা আপনার খুবই পছন্দের। অবশ্যই প্রথমে খালেদা জিয়া আমার খুবই পছন্দের, এবং আমি রাজনীতিবিদের বাইরে গিয়ে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, ওই জায়গা থেকে বলতে গেলে আমি আমার সময় আমি যাদের দেখেছি, অরণি সেমন্তী খান আমার খুবই পছন্দের। আমি জানি না আপনারা মানে তাকে কতটুকু চেনেন, কিন্তু তার আরও বেশি রেকগনাইজড হওয়ার কথা ছিল। এবং একই সাথে সাথে আমি ছাত্র দলের আমি যাকে দেখেছি, কানেতা আপু, 19 সালে ডাকসুতে উনি একা একা নিজের প্রচারণা করেছেন, এবং ওই সময়ে মানে ক্যাম্পাসে আসলেই পিটানি খেত ছাত্র দলে। ওই সময় উনি একা একা প্রচারণা করেছেন, অনেক হেনস্থার শিকার হয়েছেন, তারপরও ছাত্র দলের রাজনীতি করেছেন, এবং উনি খুব মার্জিত। তো ওই জায়গা থেকে ওনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবারে আমি বাংলাদেশের 3টি রাজনৈতিক দল সম্পর্কে বলবো, তাদের সম্পর্কে কিছু সমালোচনা করতে হবে। প্রথমেই বলছি এনসিপির নাম। গুড কোয়েশ্চেন। এনসিপি সমালোচনা একটাই, রাজনীতির লাইন ঠিক নাই। বেলাইনে আছে। বেলাইন মানে রাজনীতির আদর্শ এখনো ঠিক নাই, এবং এই আদর্শর জন্যই এত এনসিপিতে আমি বিশ্বাস করি যারা আছে তারা রাজনীতির আদর্শর লড়াইটাই করে। তো আদর্শ ঠিক নাই। আমি মনে করি এখনো পর্যন্ত মতাদর্শিক যে লাইনটা, ওইটা এখনো পর্যন্ত একটু আঁকাবাঁকা হয়ে আছে। আচ্ছা, জামায়াত? জামাতে ইসলামী আসলে আমার মনে হয় যে দ্রুতই উচিত যে ধর্ম ভিত্তিক যে রাজনীতি তারা করে, এবং বিভিন্নভাবে ভিকটিম সাজে ধর্মের নাম নিয়ে রাজনীতিটাই, ভিকটিম সাজাটা খুব বেশি দিন আসলে চলা যায় না। তো এটা পরিহার করে আসল যে রাজনীতি সেটা করা উচিত। বিএনপি চাইলে একটা প্রমিনেন্ট রাজনৈতিক দল হতে পারতো, কিন্তু আমার মনে হয় বিএনপির যেই ডিসিশন মেকার যারা আছে, বা বিএনপির নেতৃত্ব যারা আছে, তাদের যেই চেইন অফ কমান্ড এটা খুবই এখন দুর্বল, এবং চাঁদাবাজি তো আছেই। তারা যদি তৃণমূল কন্ট্রোল করতে না পারে তাহলে মানে হওয়া সম্ভব না ওই আমরা যেটা ভাবছি সেটা। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে কোন দল জিততে পারে বলে আপনার প্রেডিকশন আছে? আগামী জাতীয় নির্বাচনে আমি এখনো পর্যন্ত ফিল্ড অ্যাসেসমেন্ট যেটুকু বুঝি, সোশ্যাল মিডিয়া অ্যাসেসমেন্ট না, যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম অনেকদিন, জাতীয়তাবাদী দলের বিএনপির অনেক বড় একটা চান্স ছিল, এখনো পর্যন্ত মনে করে আছে। নির্বাচন পর্যন্ত যদি নির্বাচনের আগে যদি তারা লাইন ঠিক করতে পারে, বড় একটা চান্স আছে তাদের জিতে যাওয়ার। কিন্তু জামাত ইসলামের যেভাবে আর কি গণজোয়ার দেখানো হচ্ছে, আমি আসলে ফিল্ডে ওভাবে দেখি না। তবে আছে আগের থেকে যারা একদম সরকার গঠন করে ফেলবে এককভাবে, আমি মনে করি না যে এখনো পর্যন্ত সেটা সম্ভব। আচ্ছা, দেখা যাক আগামী জাতীয় নির্বাচনে আপনার প্রেডিকশন কতটুকু সত্য হয়। জি, প্রেডিকশন ভুল হতেই পারে। আমি চাই যে নতুনরা রাজনীতিতে সরকার গঠন করুক, সেটা আসলে সম্ভব না। তো অলিক স্বপ্ন না দেখার থেকে যেটা বাস্তব সেটা বলাই ভালো। আচ্ছা, আপনার সবচেয়ে অপছন্দের 3 জন রাজনীতিবিদের নাম বলবেন। অপছন্দের বলতে গেলে 3 জন বলবো না, অপছন্দের একজনই, শেখ হাসিনা। কারণ তার সাথে জড়িত যারাই ছিল সবাই অপছন্দের। তো 3 জনকে আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। শেখ হাসিনাই, আর কেউ না। আপনার বর্তমানে বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে দেখে মনে হয় কিনা যে তার আগামীতে মাওলানা ভাসানী হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আক্তার হোসেনকে তো সবাই বলে মাওলানা ভাসানী হতে পারে, কিন্তু ওনার আরও বোল্ড হতে হবে। মাওলানা ভাসানী যেরকম বোল্ড ছিলেন, যেরকম দরদি আছেন উনি, কিন্তু এতটা বোল্ড মাওলানা ভাসানীর মতো বোল্ড উনি এখনও হন নাই। আমার মনে হয় ওনার আরও বোল্ড হওয়া উচিত। কারো মধ্যে কি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সম্ভাবনা দেখেছেন? আপসহীন আমি জানি না। খালেদা জিয়ার এই ক্যারেক্টার শুধু নেত্রী হতে হবে এমন না, নেতা হতে পারেন। নেতা হওয়ার অনেক প্রবাবিলিটি আছে। এনসিপির অনেকে আছে যারা হতে পারেন, যারা আপসহীন হতে পারেন। আমি ক্যাটাগরাইজ করব না, কিন্তু এনসিপি একজনের নাম
একজনের নাম বললে এটা আসলে ইনজাস্টিস হবে বাকিদের প্রতি। আমার মনে হয় যে ওখানে যারা আছে এনসিপি এবং যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা যদি নিজেদের রাজনীতিটা আসলে বোঝে তাহলে সবারই আপোষহীন হওয়ার খুব বড় চান্স আছে। আচ্ছা, কাউকে দেখে কি মনে হয় কিনা যে সে আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠতে পারে? নেগেটিভলি নাকি পজিটিভলি? বঙ্গবন্ধু মানে ইটসেলফ উনি যেটা বাকশালের আগে করেছেন সেটাকে আসলে ডিনাই করা যায় না, কিন্তু উনি বাকশাল করে কিন্তু নিজে একজন জননেতা থেকে ডিক্টেটর হয়ে গেছে। তো এটা ডিক্টেটর হওয়ার তো প্রবণতা সবার ভিতরেই আছে। ডিক্টেটর শেখ মুজিব হওয়ার চান্স আছে কিনা? ডিক্টেটর শেখ মুজিব হওয়ার চান্স আমারও আছে, মানে ক্ষমতা পেলে আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো এটা তো বড় প্রশ্ন। আর ডিক্টেটর সবাই হতে পারে, এটা আসলে বলা যায় না ডিক্টেটরশিপ কোন দিক থেকে আসবে, ধর্মীয় কার্ড খেলে আসবে নাকি অমুক তমুক। আমার মনে হয় যে আসলে ওই জুলাই অভ্যুত্থান ছাড়া নিজের চোখে দেখেছে তাদের পক্ষে ডিক্টেটর হওয়া সম্ভব না। আচ্ছা, এবার আমরা আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। রাজনীতির মাঠে মেয়েদের স্লাট শেমিংয়ের শিকার হওয়া বা অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হওয়ার ব্যাপার কিন্তু আসলে খুবই একটা বর্তমানে নর্মাল একটা ঘটনা আর কি। তো আপনি কি কখনো স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন কিনা? আমি তো প্রতিদিনই হই, কারণ এখন আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টটা ছিল আগে, যেটা আমার দীর্ঘদিনের একটা অ্যাক্টিভিজমের যে সাক্ষী, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা মানে উড়িয়ে দিয়েছে, যেটা আমরা বলি আর কি আমাদের ভাষায়, খেয়ে দিয়েছে। তো ওইটা 2 মাসের মতো হয়ে যাচ্ছে, আমি এখনো রিকভার করতে পারিনি। তো ওই অ্যাকাউন্টে তো ডেইলি, মানে আমি তো আমার কমেন্ট বক্স অন করেই রাখতাম, ওখানে পাবলিক করে রাখতাম। তো ডেইলি দেখা যেত এত পরিমাণ আজে বাজে কমেন্ট, এটা সব দল থেকে। মানে ব্যাপারটা এমন না যে পতিত আওয়ামী লীগ শুধু এরকম করে, আওয়ামী লীগ তো করেই, সে সাথে বিএনপি, জামাত এবং এনসিপি, তৃণমূলের অনেকেও করেছে। মানে এটা মানে সব দলই করে। নারীদের স্লাট শেমিংয়ের ব্যাপারে আসলে ওরা ওই দলমত দেখে না, যাকে মনে হয়েছে যে ওর মতামত আমার পছন্দ না। এই স্লাট শেমিংটা কি আসলে জেন্ডার বায়াসড নাকি রাজনৈতিক? না, এটা মোটেও রাজনৈতিক না। এটা আমি বলতে পারি এটা একটা সামাজিক একটা ব্যাধি, এবং এটা নারীদের জন্য, অন্য কারোর জন্য না। কারণ আমরা অনেক সময় দেখতে পেয়েছি যে অন্য দলের নারী রাজনীতিবিদরাই কিন্তু আবার আরেক দলের নারী রাজনীতিবিদদেরকে স্লাট শেমিং করছেন। তো এই ক্ষেত্রে কি ব্যাপারটা রাজনৈতিক না? এটা তো ওই প্যাট্রিয়ার্কি যে হচ্ছে তার মাথার ভিতরে জেকে বসে আছে সেটা। রাজনীতি তো যে যদি রাজনৈতিক হতো, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে, রাজনীতিকে স্লাট শেমিং দিয়ে মোকাবেলা করে না। কিন্তু দেখা যায় যে আমি সুপ্রিম, আমি একমাত্র, এই টেন্ডেন্সি আমার ভিতরেও আছে, এই টেন্ডেন্সি সবার ভিতরে আছে। কেউ এটা কন্ট্রোল করতে পারে, কেউ পারে না। দেখা যায় যে হিট অফ দ্য মোমেন্টে কেউ একটা মানে কোনো কিছু একটা বলে ফেলে, কিন্তু এটা বলা উচিত না। কারণ আমি বুঝি যে আরেকটা রাজনীতি করতে আসা নারীর কতটুকু বাধা ফেস করতে হয়। কিন্তু দেখা যায় যে নারীদের দিয়ে গেমটা খেলানো হয়, যে তুমি বলো, আমি তো বলতে পারছি না অমুক নারীদের, এবং এটা নারীরা খুব ভালো খেলে এবং এটা খেলানো হয়েছে। আমি নিজে এটার যেহেতু ভিকটিম, আমি বুঝি যে কোনো একটা পুরুষের কোনো একটা নারী রাজনীতিবিদকে পছন্দ না, সে পুরুষ বলতে পারে না তার পজিশন থেকে, আমি বললে আমাকে নারী রাজনীতিবিদকে দিয়ে স্লাট শেমিং করায়। হ্যাঁ, এটা খুবই কমন রাজনীতিতে, এবং এই চর্চাটা হওয়া উচিত না। আচ্ছা, সম্প্রতি আমরা দেখেছি যে ডাক্তার মাহমুদা মিতুকে স্লাট শেমিং করা হয়েছে, অনলাইনে তাকে বাজে কমেন্ট করা হয়েছে, নোংরা মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্যকে তিনি ট্যাকেল দিতে গিয়ে বা সেটার কাউন্টার রিবার্ট দিতে গিয়ে কিন্তু তিনি নিজে একজন নারী রাজনীতিবিদ হয়ে অন্য 2 জন নারী রাজনীতিবিদকে হেনস্থা করেছেন, বা তার কমেন্টে তিনি হচ্ছে একটু বিদ্রূপ বা কটাক্ষমূলক ভাষা ইউজ করেছেন। তো নিজের ওপর হওয়া স্লাট শেমিং ট্যাকেল দিতে গিয়ে অন্য নারী রাজনীতিবিদের ওপর স্লাট শেমিং করাটাকে আপনি কিভাবে দেখেন? আমি কমেন্টটা খুব ভালোভাবে পড়েছি, যে সিল মেরে দিতে চেয়েছে, মিতু আপুর মাঝখানে সিল মেরে দিতে চেয়েছে। মিতু আপু বলেছে যে তুমি খালেদা জিয়া অথবা জাইমা রহমানের মাঝখানে সিল মারো। এই 2টা কমেন্ট যে কী পরিমাণ নোংরা, মানে 2টাই সমানভাবে নোংরা। একজন ভিকটিম হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে যে তুমি অমুকের মাঝখানে গিয়ে সিল মারো। এটা হচ্ছে মানে এটা খুবই ভারী একটা জিনিস। হয়তো আপু এটা বুঝতে পারেননি, মিতু আপু যখন বলেছেন তখন হয়তো উনি এটা বুঝতে পারেননি যে উনি আসলে কি বলছেন। কিন্তু আলটিমেটলি জেনারেলাইজ করতে গেলে এটা আমাদের যারা রাজনীতি করতে আসে তাদের জন্য এরকম পরিস্থিতি খুব ভালো কিছু বয়ে আনবে না। কারণ দেখা যায় যে ওই কমেন্টটা যারা বিএনপির অপোজিটে তারা ওটা খুব এনজয় করেছে, যে খালেদা জিয়া এবং জাইমা রহমানের মাঝখানে সিল মেরে দিতে চেয়েছে। আবার বিএনপির যারা হচ্ছে ছাত্রদলের যে ছেলেটা বা বিএনপির যে ছেলেটা মিতু আপুকে ওই কমেন্টটা করেছে, ছাত্রদলের এরা কিন্তু খুব এনজয় করেছে ব্যাপারটা। কিন্তু দেখা যায় যে আমরা নারীরা হচ্ছে নিজেদের করে
মজা করার সুযোগ করে দিচ্ছে আমাদের আশেপাশে যে নোংরা মানব মস্তিষ্কের যে পুরুষরা আছে তারা। তো নারীদের প্রতি সিম্প্যাথেটিক হওয়া উচিত, এটা আমি থেকে শিখেছি। কারণ এই গেমের ভিতরে আমিও ছিলাম, আমি ইন্টেনশনালি আনইনটেনশনালি অনেক নারীদের যাদেরকে প্রতিদ্বন্দ্বী আমাদের বানানো হয়েছে যে অমুক তোমার প্রতিদ্বন্দ্বী, ওকে গিয়ে একটা গালি দিয়ে আসো। আপনাকে কি এরকম বলা হয়েছে কিনা যে অমুক প্রতিদ্বন্দ্বী? অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমরা তো অমুকের বিপক্ষে বলতে পারি না, তুমি অমুককে গিয়ে বলে আসো। এবং এই গেমটার কখনোই এটার ভিতরে ঢোকা যাবে না, কারণ আমার প্রতিদ্বন্দ্বী একটা নারী হতেই পারে, আমার প্রতিদ্বন্দ্বী তো একটা পুরুষও, তাকে তো এরকম কিছু বলতে বলা হচ্ছে। তার মানে আপনার যে পূর্ববর্তী দল ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আপনাকে দিয়ে ইচ্ছাকৃতভাবে কাউকে স্ল্যাশিং করিয়েছে? না, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ না, মানে নারীদের রাজনীতি তো কোনো একটা দলের সংগঠনের সাথে রিলেটেড না। আর আমি তো আজকে থেকে রাজনীতির সাথে জড়িত না। ব্যাপারটা হয় যে জেনারেলাইজ, যে আমার কেউ একজন শুভাকাঙ্ক্ষী সেজে আমাকে বলছে যে অমুক নারীকে আমি পছন্দ করি না, আমি কিছু বলতে পারতেছি না, আমাকে হচ্ছে ব্রেইন ওয়াশ এইভাবে, মানে আমি আমার উদাহরণ দিচ্ছি, মানে ব্যাপারটা এভাবেই হচ্ছে মাথার ভিতরে ম্যানিপুলেট করা হয়, মেন্টাল ম্যানিপুলেশন এভাবে যে অমুক নারী অমুক দিক থেকে খারাপ, অমুক হচ্ছে এটা হচ্ছে ভালো না, দেখবা ওই নারীর জন্য তোমাদের গালি খাওয়া লাগে, ওই নারীর চলাফেরা ভালো না এই জন্য তোমাদের গালি খাওয়া লাগে, ওরা যে একটা বাজে কমেন্ট করে আসো, কারণ আমি এটা করতে পারবো না, আমি যদি পুরুষে এটা করি মানুষ অনেক আজে বাজে কথা বলবে, তুমি নারী হয়ে বললেও শুধরে যাবে। ওটা শুধরে মানে যদি যাওয়ার এতই যদি থাকে তাহলে ওই সামনাসামনি এনে বসিয়ে দিয়ে শুধরে ফেললেই তো হয়ে যায়। এবং এই গেমে পড়ে নারীদের সাথে নারীদের সম্পর্ক খারাপ হয়। আর আমি জানি যে আমার কতটুকু স্ট্রাগল, অন্য একটা নারী রাজনীতি করছে তার স্ট্রাগলও তো সেম, তার তো আলাদা কোনোই নাই যে তার হচ্ছে প্রিভিলেজ পাচ্ছে আমার থেকে। তো এই যে নারীদের দিয়ে মানে টুল বানিয়ে অন্য নারীর পিছনে লাগানো হয়, এইটা নারীরা আমার মনে হয় সচেতন হওয়া উচিত। আমিও এই গেম থেকে মানে ঠেকে শিখে এখন মনে হয়েছে যে আমার যত নারী যেখানে এসে ছাত্রদল করুক, সে বাম রাজনীতি করুক, সে ইসলামী রাজনীতি করুক, সে যেই রাজনীতিই করুক, তার স্ট্রাগল আমার স্ট্রাগল সেম। তার সাথে আমার রাজনীতির বোঝাপড়া রাজনীতির ভাষায়, ওই ব্যক্তিগত জীবন টানাটানি করে তার সাথে আমার কোনো বোঝাপড়া নাই। আচ্ছা, আপনার যে বিগত দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের অনেক নারীকেই স্লাট শেমিং করা হয়েছে এবং খুবই বাজেভাবে করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যেই হচ্ছে ছাত্র শিবির রয়েছে, ইসলামী ছাত্র শিবির, তাদের দলের যে নারীদেরকে স্লাট শেমিং করা হয়েছে, তারা সেই জিনিসগুলোকে খুবই সুন্দরভাবে ট্যাকেল দিয়েছে এবং খুবই শক্তভাবে হ্যান্ডেল করেছে। তো যেই কাজটা আপনার পূর্ববর্তী দল করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনীতি আমরা যেটা করেছি এটা পপুলিজমের রাজনীতি, যদি আমি এক্সাজারেট না করি, তারপরে এটা আমরা পপুলিজমের রাজনীতি করেছি। এবং পপুলিস্ট ডিমান্ড হচ্ছে নারীদের পক্ষে স্ট্যান্ড নেওয়া যাবে না, নারীদের পক্ষে স্ট্যান্ড নিলে মানে পুরুষরা এটাই নাকি ক্ষিপ্ত হয়। কিন্তু আমি দেখেছি যে সবাই মোটামুটি যারাই আসলে বাংলাদেশে ভালো চায়, বাংলাদেশের রাজনীতিতে চায়, সবাই এটার বিপক্ষে, কেউ স্লাট শেমিং এর পক্ষে না, সেটা নিজের দলের নারী হোক বা অন্য দলের নারী। তার মানে ইচ্ছাকৃতভাবে কি দল থেকে আমি বলবো না, কিন্তু স্ট্যান্ড নেওয়াটা তাদের মনে হয়েছে যে মাঝে মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে স্ট্যান্ড নেওয়া যায়, কিন্তু আইনিভাবেও যে স্ট্যান্ড নেওয়া যায় এটা হয়তো তাদের মাথায় আসেনি, বা নিজে থেকে অ্যাপ্রোচ করে নারীদের পাশে দাঁড়ানো যায়, নারীরা অভিযোগ করবে তারপরে নারীদের পাশে এসে দাঁড়াবো, এইটা বেশি টেন্ডেন্সি বেশি ছিল। আমরা এরকম দেখেছি বা শুনেছি যে অনেক নারীরা অভিযোগ করেছেন কিন্তু তবুও তারা সাহায্য পাননি দল থেকে। আমার কাছে বিভিন্ন সময়ে, যেহেতু আমি ডিসিশন মেকিংয়ে ছিলাম একজন নারী হিসাবে, তো আমার কাছেও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। আমার জায়গা থেকে যখন কাজ করতে গিয়েছি দেখা যায় যে পর্দার পিছনে গিয়ে ঠিক আছে তোমাকে বুঝিয়ে টুঝিয়ে কোনো একটা কিছু বলে এটা মানে মিটমাট করে দেওয়ার এরকম ব্যাপার থাকে, কিন্তু একদম ফার্ম স্ট্যান্ড নেওয়া, আমি তোমার পক্ষেই দাঁড়াচ্ছি কারণ তুমি ভিকটিম, এই জিনিসটা খুব অল্প হয়েছে। মানে আমি জানি না, আমার পক্ষে অনেকেই দাঁড়িয়েছে, আমার জন্য দেখা গিয়েছে যে তাদের বড় বড় নেতাদের সাথে মানে লড়াই করেছে তারা, কারণ ওই ব্যক্তিটা আমি, এই কারণে যারা স্ট্যান্ড নিয়েছে যে নেতারা তারা আমার বন্ধু এই কারণে। কিন্তু আমার জায়গায় অন্য নারীরা যারা এসেছে তারা ওইটুকু তাদের পক্ষে দাঁড়ানো হয় নাই। আমরা বিভিন্ন সময় করেছি, মানে বলা হয়েছে যে নারীদের ব্যাপারে কথা বলতে হবে আমার, এবং আমি বিভিন্ন সময় নারীদের পক্ষে কথা বলেছি, কিন্তু ব্যাপারটা নট অল অ্যাবাউট নারী, যে নারীরা বলছে নারীদের জন্য আমার দাঁড়াতে হবে, এটা হচ্ছে একদম সরাসরি আমার আহ্বায়ক সদস্য সচিব তারা খুব সহজে দাঁড়াতে পারতেন, নারীদের জন্য কথা বলতে পারতেন। জানি না তাদের ইচ্ছাকৃতভাবে দাঁড়াননি নাকি তাদের মনে হয়েছে নারীদের ব্যাপারটা আমার পক্ষে আমি হ্যান্ডেল করলে ভালো হয়, হয়তো এটা ভেবেছেন যে নারীরা নারীদের হ্যান্ডেল করুক, এটাই আর কি। আচ্ছা,
জুলাই আন্দোলনের সময় আমরা কিন্তু দেখেছিলাম আপনি খুবই সাহসী একটা ভূমিকা রেখেছিলেন, এবং যে কারণে আপনাকে তখন কিন্তু সমন্বয়ক হওয়ার জন্য অ্যাপ্রোচ করা হয় বা প্রস্তাব দেওয়া হয়। তো আপনি এত সাহসী ভূমিকা রাখার পরেও সমন্বয়কের খাতায় নাম লেখাননি কেন? আমার হলে যখন আমাদের যে শামসুন্নাহার হল থেকে যখন সমন্বয়ক লিস্টটা নেওয়া হয়, ওইটা আমার রুম থেকেই নেওয়া, মানে আমার রুমে বসেই আর কি কারা কারা সমন্বয়ক হতে চায় আমরা ডেকে ডেকে ওই নামটা লিখিয়েছি আমি আর নুসরাত থেকে। তো ব্যাপারটা হচ্ছে ওই সময় মানে আমি তো 18 সালের যারা কোটা সংস্কার আন্দোলন করেছেন তাদের তো চোখের সামনে দেখেছি, মানে তাদের সাথে তো দীর্ঘদিনের চলাফেরা। আমার মনে হয়েছে যে এটা নিয়ে পরবর্তীতে মানে হয়তো রাজনৈতিক একটা মানে হবে যে আমি সমন্বয়ক ছিলাম, মানে ব্যাপারটা এত বড় পরিসরে তো তখন ভাবি নাই যে অভ্যুত্থানই হবে। আমার মনে হয়েছে আমি সবসময় ক্যামেরার পিছনে কাজ করি, তো সমন্বয়ক জিনিসটা অনেকটা হচ্ছে ক্যামেরা ফোকাসের জায়গা। মানে যখন এই লিস্টটা নেওয়া হয়েছে তখন মনে হয়েছে যেটা একদম সামনে এসে ক্যামেরার সামনে কাজ করা বা ক্যামেরায় অনেক বেশি করা, এটা হবে। আমি আমার জায়গা থেকে সমন্বয়কের কাজটাই করেছি, নামটা লেখাইনি। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হবে এটা। কোনো ঝুঁকি বা রিস্কের কথা মাথায় এসেছিল কি এই জন্য আপনি সমন্বয়ক তালিকায় নাম লেখাননি? আমি তো অনেক সমন্বয়কের থেকে অনেক বেশি হাইলাইটেড ছিলাম, তো ঝুঁকিটা তো আমার তো তাদের থেকে কম ছিল না। তো লিস্টেড থাকে নাকি না থাকে এটা কোনো বড় ইস্যু ছিল না আমার জন্য। বাট হ্যাঁ, এইটা একটা কনসার্ন ছিল যে আমার ফ্যামিলি ব্যাকআপ নাই কোনো, মানে ওই বংশীয় যে ব্যাকআপটা থাকে ওইটা নাই। তো আমার বাবা মা, আমাদের বাড়ির আশেপাশে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী লোকজন থাকে। তো ওই সময়ে মানে আমার বাবাকে হচ্ছে কেউ মেরে ফেললেও, মানে আমি ছাড়া আমার বাবাকে মেরে ফেলছে, আমার কথা বলার জন্য, আমার জন্য কেউ কথা বলবে এরকম মানুষ নাই। তো ওইটা একটা টেনশন তো ছিল। ওইটা আমি বলতে চাই যে ওইটা একটা প্রাইমারি টেনশন না থাকলেও ওইটা সেকেন্ডারি একটা টেনশন ছিল যে না আমার আব্বুকে হয়তো ওই করবে। কিন্তু দেখা গিয়েছে যে আলটিমেটলি ওই ক্যামেরার পেছনে থাকার হয় নাই, মানে মানুষ চিনবে না কিন্তু কাজ করে যাব, ওইটা হয় নাই। সামনে আসা হয়েছে এবং পুলিশ গিয়ে গ্রামে বাড়ি ঘরে আর কি ঘোরাঘুরি করেছে। আমার ছোট ভাই বাড়িতে থাকতো না যখন হচ্ছে অভ্যুত্থান চলাকালীন সময়, আমার ছোট ভাই বাড়ির বাইরে থাকতো, আমি তো ঢাকাতেই ছিলাম। তো পুলিশ গিয়ে ঘোরাঘুরি করেছে, কিন্তু গ্রামবাসী পজিটিভ রেসপন্স করেছে যে ওরা খুব ভালো মানুষ, সেই মানে তাদের পক্ষে তারা আসলে যতটুকু বোঝে সেইটা। তো ওই রিস্কটা তো সমন্বয়ক লিস্টের নাম না থাকলেও ছিল। পরবর্তীতে মনে হয়েছে যে বিভিন্নভাবে বিতর্কিত হওয়ার পরে বা এটি হওয়ার পরে মনে হয়েছে যে নাম নাই, এটা একটা রিলিফ। কিন্তু নাম থেকেও হচ্ছে আছি, এটা তো আরো মানে জানি না কোন দিকে একটা যন্ত্রণা, মানে একটা উভয় সংকটের ভিতরে পড়ে গেছি যে নাম নাই কিন্তু কেউ এটা বিশ্বাস করে না, তারপরে হচ্ছে নাম না থেকেও দায় আসে। আচ্ছা, চলছে এভাবেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়করা যে একটা বন্যার্তদের ত্রাণ সংগ্রহের কার্যক্রম করেছিল, সেখানে আপনিও জড়িত ছিলেন বা আপনাকে আমরা ক্যামেরায় বিভিন্ন সময় দেখেছি আর কি। তো ওই ত্রাণ সংগ্রহের কাজটা কি শতভাগ স্পষ্ট ছিল বা শতভাগ হচ্ছে পরিষ্কার ছিল কিনা বা শতভাগ স্বচ্ছ ছিল কিনা, এবং সেটার যে একটা অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা কি শতভাগ সঠিক বলে আপনি মনে করেন কিনা? ত্রাণের যে কাজ, স্বচ্ছতার কথা যদি বলি, স্বচ্ছ ছিল কিন্তু অনেক বেশি বিশৃঙ্খলা ছিল এবং পুরোপুরি আনঅর্গানাইজড ছিল। এবং যে বিতর্কগুলো উঠেছে সেই বিতর্কগুলো এই অর্গানাইজড না এই কারণে উঠেছে, কারণ অনেকে বলছে যে ত্রাণের টাকা মেরে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে ত্রাণের সময় যারা আর কি ক্যামেরা ফেস ছিল, যারা এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারতো, সামহাও তারা এই ব্যাপারটাকে ক্লিয়ার না করে তারা অন্য কাজে খুব বেশি ফোকাস করেছে, যার কারণে বিতর্কটা উঠেছে। এইটা হচ্ছে ডেইলির যে ডেইলি হিসাবটা তো ডেইলি এটা পাবলিক করে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন এই করেছে। কিন্তু ওই সময় মানে বিভিন্ন ইস্যু নিয়ে যখন কথা উঠেছে যে এত পানির কেন পানির বোতল কেন টিএসসিতে, এবং ওই পানির বোতলগুলো যে এক্সপায়ার্ড সেটা নিয়ে কেউ কোনো হচ্ছে ক্লারিফিকেশন দেয় নাই, যার কারণে বারবার হচ্ছে ওই কোয়েশ্চেনগুলো এসেছে। এত জামা কাপড় কেন পড়ে আছে, ওই জামা কাপড় যে ওখানে আর দরকার নাই সেই এক্সপ্লানেশনও কিন্তু কেউ দেয় নাই, এটা ক্লারিফাই করে নাই তখন। প্রত্যেক দিন যে টাকার হিসাব দেওয়া হচ্ছে এবং এইটা যে হচ্ছে কেউ ক্লারিফাই করবে, যারা তখন অনেক বেশি হচ্ছে ছিল ফোকাসড, এখনও যারা ফোকাস তারা কিন্তু এটাকে ক্লারিফাই করে নাই। এবং অডিট রিপোর্টটা যে প্রকাশ করা
করা হবে, একটা অডিট যে হবে, এইটা যে ঘটা করে প্রচার করতে হবে, এইটাও করা হয় নাই। সম্পূর্ণ একটা হচ্ছে সমন্বয়হীনতা ছিল, এবং সমন্বয়হীনতা থাকার কারণে আরও বেশি হচ্ছে যেটা ছিল যে দায়িত্ব বন্টন, যেটা যে অমুক হচ্ছে কাজ করবে, এইটার ভিতরে সব থেকে বেশি সমন্বয়হীনতা ছিল। কারণ দেখা গিয়েছে কেউ একজন স্বপ্রণোদিত হয়ে একটা ট্রাক নিয়ে এসেছে, কিন্তু ওখানে মানে টিএসসিতে দেখা গিয়েছে জামা কাপড় দেখে অনেকে ভেবেছে টিএসসি ভরা ট্রান, আসলে খাদ্য সামগ্রী বা অন্য যে জিনিসপত্র এটা কিন্তু অন্য একটা সাইডে ছিল। এবং ওইটার যে সাপ্লাই, যে একটা হচ্ছে তো নির্দিষ্ট অ্যামাউন্ট করে করে পাঠিয়েছে ওখানে ট্রাকে করে, একজন ট্রাক নিয়ে এসেছে, তাকে হচ্ছে ওই ট্রাকে জিনিসপত্র দেওয়া হয় না, সে গিয়ে বলেছে যে একটা মানে এখানে অর্গানাইজেশনের ঠিক নাই, মানে ব্যাপারটা সমন্বয়হীনতা থেকে অস্পষ্টতার দিকে চলে গিয়েছে। অডিট রিপোর্টটা যদি কেউ ক্লিয়ারলি দেখে, আমার মনে হয় এখানে ওই ডেইলির যে হিসাবটা দেওয়া হয়েছে সেটার সাথে আর অন্য মানে এইটার কোনো হচ্ছে অডিট রিপোর্টের কোনো হচ্ছে অমিল আছে বলে আমার মনে হয় না। এটা বাকি যে কেউ এসে চেক করতে পারে। আচ্ছা, আপনি কি আগামী জাতীয় নির্বাচনে দাঁড়াচ্ছেন? না, আমার ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, এবং আমি এখনই হচ্ছে জাতীয় নির্বাচনে জড়াতে চাই না। ওই একটা জাতীয় নির্বাচন তো মানে এরকম না যে আমি দাঁড়ায় গেলাম হয়ে গেলাম, ব্যাপারটা এরকম যে জাতীয় নির্বাচনে হচ্ছে ফাইন্যান্স অনেক বড় একটা ইস্যু, তো আমার টাকা পয়সা নাই, কেউ স্পন্সর করলেও দাঁড়াতাম না। একটা জাতীয় নির্বাচন করতে প্রত্যেক ব্যক্তির আনুমানিক কত টাকা লাগতে পারে? এটা ডিপেন্ড করে। আমি শুনেছি যে বড় বড় রাজনৈতিক দলে নাকি নমিনেশন কিন্তু 200 কোটি টাকা লাগে, এরকম শুনেছি। আমি জানি না, আমি যদি হচ্ছে নির্বাচন করতাম বড় দল থেকে নিশ্চয়ই নমিনেশন দিত না, দিলে হয়তো এনসিপি থেকে করতাম। এনসিপিতে 10,000 টাকা লেগেছে শুনেছি নমিনেশন কিনতে, 10,000 টাকা দিতে পারতাম, ব্যাপারটা এরকম না। কিন্তু পোস্টার ছাপাবো ডেইলি, আমার ডেইলি যাতায়াত খরচ, এটাও আমি অ্যাফোর্ড করতে পারতাম না। এবং জাতীয় নির্বাচন হিউজ একটা এলাকা নিয়ে হয়তো আমি ডাকসু নির্বাচন করে বুঝেছি নির্বাচন জিনিসটা এত সহজ না, হাতের মোয়ানা নির্বাচন জিনিসটা, প্রত্যেকটা ভোটারের কাছে কাছে যেতে হবে, এনগেজ করতে হবে। এই কাজটা আমি আগে করি নাই। তো আমি একটা আমার আসন ফাঁকা আছে, এই কারণে আমি গিয়ে নির্বাচনে দাঁড়ায় একটা সুবিধা নিব, আমি ফেস হয়ে যাব, আমি এত কম বয়সে নির্বাচন করছি, একটা হাইপ থাকবে। এই হাইপের থেকে আমার মনে হয় রিয়েল আমি যখন নির্বাচন করার মতো অ্যাবিলিটি হবে তখন করব। আচ্ছা, আমরা অনেকটা গুঞ্জন শুনতে পেয়েছি যে আসিফ মাহমুদ আসলে এনসিপির বিভাজনের পেছনে মূল কারণ। তো আপনি যেহেতু বলেছেন যে আপনি আসিফ মাহমুদের হয়ে নির্বাচনী প্রচারণা করতে চেয়েছেন, আমরা বিশ্বাস করি যে আপনি কিছুটা তথ্য হয়তো জানেন। আসিফ মাহমুদ কি আসলে এনসিপির বিভাজনের মূল কারণ কিনা, আর তিনি কি আসলে বিএনপির সাথে সমঝোতায় গিয়ে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়াবেন কিনা? এনসিপি, আমি যেহেতু এনসিপির সাথে রিলেটেড না, তো এনসিপির সাথে তার কি সম্পর্ক বা কি, এটা নিয়ে আমি আসলে এত মাথা ঘামাই না। ওটা এনসিপির যারা লিডার আছেন, যারা ডিসিশন মেক করেন, তারা এটা খুব ভালোভাবে জানেন কে আসলে ডিভাইড করতে চায়, কে হচ্ছে ইউনাইটেড করতে চায়। এটা নিয়ে আমি ওইটা গোল টেবিলের আলোচনা, গোল টেবিলের যতটুকু শুনি ওটা ওখানেই রেখে আসি। বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, তো পাবলিক প্ল্যাটফর্মে এসে আসলে সব ব্যাপার বলা যায় না। আমার কে হচ্ছে করতে চায়, এমন রাজনীতি জিনিসটা এরকম সাদা চোখে যেটা দেখি সেটা না, আমার চোখের বাইরেও অনেক কিছু হয়। তো ওই ডিভাইড, মানে এটা ডিভাইড হয়ে যাচ্ছে বা ডিভাইড কেউ করছে, এটা বলে ফায়দা লোটার মানুষেরও তো অভাব নাই। এই জন্য অনেক কিছুই শোনা যায়, বাট জানি না আসিফ ভাই এটা কনফার্ম করতে পারবেন যে উনি কী করেন। দলের লিডার নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম কনফার্ম করতে পারেন কে কী করেন না করেন, এটা আসলে আমি জানি না, কারণ গোল টেবিলের আলাপ আমাদের পর্যন্ত কখনো আসে নাই। আর আসবে বলে এখন তো আর দলেই নাই, তো আসবে বলেও মনে হয় না। আসিফ মাহমুদ কি বিএনপির সাথে সমঝোতায় গিয়ে নির্বাচন করবেন? জানি না, আমি যতদূর জানি উনি এখনো পর্যন্ত পদত্যাগ করেন নাই। অ্যাডভাইজারি প্যানেল থেকে পদত্যাগ করার পরে উনি বলেছেন যে আমার লাস্ট ওনার সাথে মেবি 15 বা 20 দিন আগে মানে আমি হচ্ছে ওনাকে নক করেছিলাম একটা কারণে। তো ওই সময় তার সাথে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বললেন যে আমি বলেছি যেহেতু আমি নির্বাচনী প্রচারণা করতে চাই, আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কোন প্রতীকে নির্বাচন করবেন বা কোন দলে যাচ্ছেন বা কি করবেন। তো উনি বলেছেন যে এটা উনি ডিসিশন এখনই কাউকে জানাতে চান না, এরকম ওনার ডিসিশন উনি নিতে চান। আমরা হয়তো একটা চমক দেখতে পারি এরকম কিছু? না, চমক দেখার কিছুই নাই, মানে হয়তো প্রেডিক্টেড কিছু যেটাই করছি ওরকমও হতে পারে, আনপ্রেডিক্টেবল কিছু হতে পারে। এটা আসলে যার ডিসিশন শেষে নেবে। কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কিছু ব্যক্তির জন্য কাজ করতে চাই, এবং সেই ব্যক্তিরাও যদি মানে যেখানেই থাকুন, নাহিদা সরোয়ার নিভা যদি এনসিপি থেকে পদত্যাগ করে সে যদি অন্য জায়গায় নির্বাচন করে, আমি তার জন্য প্রচারণা করব। সামান্তা শারমিন যদি এনসিপি থেকে পদত্যাগ করে অন্য জায়গায় নির্বাচন করে, আমি তার জন্য প্রচারণা করব। আসিফ মাহমুদ এনসিপিতে আসুক বা স্বতন্ত্রভাবে নির্বাচন করুক বা বিএনপি থেকে করুক, তার জন্য আমি প্রচারণা করব। এটা মানে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আচ্ছা,
আপনার বান্ধবী নুসরাত তাবাসসুম তো এবছর জাতীয় নির্বাচনে দাঁড়াচ্ছেন, তো তাকে আপনার কোনো উপদেশ দেওয়ার আছে কিনা নির্বাচন কেন্দ্রিক? না, নুসরাত একটু আগেই একটা কোয়েশ্চেন করলেন যে নারী নেত্রী আমাকে অনুপ্রেরণা দেয়, আমি আমার বান্ধবীর নামটা স্কিপ করে গেছি। কারণ আমি বলবো অনুপ্রেরণা দেয় কিছু কিছু জিনিস আসলে পাবলিক আইয়ের বাইরে রাখতে হয়। নুসরাত আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, আমরা একসাথেই বলা যায় যে থেকে শিখেছি। ও আমার থেকে অনেক ভালো বোঝে রাজনীতি, ও যেটা করে এটা ও বুঝে শুনে করে। ও জানে ওর নির্বাচন কেন্দ্রিক কোনো উপদেশ আছে কিনা, যেহেতু আপনি একটা নির্বাচনে অংশ নিয়েছেন? আমি নির্বাচনে অংশ নিয়েছি এবং আমি জানি যে ও যদি নির্বাচনে অংশ নিত আমার জায়গায় অনেক ভালো করতো। তো ও বোঝে ও কি করবে। এখানে আমার আসলে ও আমাকে অ্যাডভাইস দিতে পারে, ও বলতে পারে যে এই কাজটা ঠিক হচ্ছে না, এই কাজটা ভুল হচ্ছে। কিন্তু আমি আসলে ওর মতো ওই রকম রাজনৈতিক ম্যাচুরিটি এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। তো ওর কাছে একটাই শুধু এই যে পাবলিক যে হচ্ছে পাবলিক আয়ের সামনে আসতে হবে, একটু ফোকাস করতে, মিডিয়া ফোকাসে আসতে হবে, কারণ ও অনেক বেশি মিডিয়ার বাইরে চলে গেছে। তিনি কি মিডিয়ার বাইরে চলে গিয়েছেন, নাকি আমরা এমনও শুনতে পেয়েছি যে তাকে আসলে মাইনাস করা হয়েছে? জানি না, ব্যক্তিগত সম্পর্কের যেটা অনেক কিছুই জানা হয়, এটা যার যার এনসিপি ডিসিশন কি এটা আমি আমি যেহেতু রাজনীতি করেছি, তো রাজনীতি কিছু শিষ্টাচার আছে, সবকিছু তো পাবলিক করা যায় না। বাট হ্যাঁ, যেটা অভ্যুত্থানের পরপর নুসরাত তাবাসসুম যেটা হতে পারতো, সেটার পথে অনেক বেশি কৃত্রিম বাধা তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম বাধাগুলোর কারণে নুসরাত তাবাসসুম আসলে নুসরাত তাবাসসুম হয়ে উঠতে পারে না, ধীরে হারিয়ে গিয়েছেন তিনি। ওর যে যতটুকু ডিজার্ভ করতো, এতদিন ধরে এত মার খেলো, যাদের জন্য এত লড়াই সংগ্রাম করলো, তারা কতটুকু রেকগনাইজ করতে পেরেছে, তারা তাকে কতটুকু স্বীকৃতি দিতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার। তো ওর ব্যাপারটাও ভালো বোঝে, যেহেতু আমার বন্ধু, আমিও কিছু জানি, কিন্তু ওর জায়গাটাও পায় নাই। ও আসলে যেটা হয়ে উঠতে পারতো, ওকে সেটা হতে দেওয়া হয় নাই। এবং এখন আমার মনে হয় যে ওর নিজের অন্তত সামনে চলে আসা উচিত, যেহেতু ওকে নিয়ে অনেক সাইবার বুলিং হয়েছে, অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে এবং এটা নিয়ে কোনো ফার্ম স্ট্যান্ডই নেওয়া হয় নাই দল থেকে। মানে পুরোপুরি আমার মনে হয়েছে কাঠের চশমা পরে ইগনোর করা হয়েছে। একটা নারীর জন্য কন্টিনিউয়াসলি এআই ভিডিও বানানো হচ্ছে, পরিবারের কাছে পাঠানো হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, ছবি বানানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ওখানে রিয়্যাক্ট পড়ছে এআই জেনারেটেড ছবির উপরে, আজে বাজে ভিডিও বানানো হচ্ছে। এই জিনিসগুলো একা একা সহ্য করে এবং তার পাশে কেউ নাই, সে যাদের জন্য এতদিন লড়াই করেছে তারা কেউ নাই। এই জিনিসটা আমি হলে তো পুরো রাজনীতি থেকেই হয়তো সরে আসতে হতো। নুসরাত খুবই সাহসী মেয়ে এবং ও রাজনীতিতে আছে, আমি মনে করি ও একসময় না একসময় ফিরে আসবে, দুঃসময়ের সাথে দুঃসময় কাজে লাগে। আচ্ছা, কয়েক মাস আগে আমরা দেখতে পেয়েছিলাম মংলা বন্দরের কোনো একটা শ্রমিক সংগঠনের কোনো একটা পদে আপনাকে রাখা হয়েছে অ্যাডভাইজার হিসেবে বা উপদেষ্টা হিসেবে। তো এইটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, বা কেন আপনি সেই কমিটিতে গিয়েছিলেন? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ ব্যাপারটা হচ্ছে শ্রমিক রাজনীতি তো বাংলাদেশে খুবই কমন। বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ আছে। তো অভ্যুত্থানের পরপর ইয়াং লিডার্স যারা আছে তাদের হচ্ছে তাদেরকে নিয়ে আসা বা তাদের হচ্ছে কোনো অ্যাডভাইজারি প্যানেল নিয়ে আসা, এটা খুবই হচ্ছে তখন কমন হয়ে গিয়েছিল। তো আমাদের হচ্ছে যে মোংলার যে বন্দরটা, ওখানে তো হচ্ছে শ্রমিকদের একটা সংঘ আছে, মানে শ্রমিক রাজনীতি বলবো না, ঠিক শ্রমিক সংঘ যেটা, এটা হচ্ছে তারা করেছে অভ্যুত্থানের পরপর ওটা করার পরে তারা এখানে হচ্ছে, আমি যতদূর জানি, আব্দুল হান্নান মাসুদ, তার নাম এই কারণে কিন্তু মংলা মাসুদও হয়ে গেছে, অনেকে বন্দর মাসুদ মংলা মাসুদ ডাকে। চট্টগ্রাম বন্দরে মেবি শ্রমিকদের কোনো মানে ওদের অধিকার যতটুকু মানে ওভাবে বঞ্চিত করা হচ্ছিল ওদের দীর্ঘদিন যাবত, তো মাসুদ নিজে উপস্থিত থেকে ওদের নাকি হেল্প করেছে। এই কারণে মংলা বন্দরের তো ওদের তো শ্রমিকদের অনেক অভিযোগ থাকে, তো শ্রমিকরা ওরাও মাসুদকে আর কি সামনে রেখেই করতে চেয়েছে। এবং যেহেতু অ্যাডভাইজারি প্যানেল একজন দুজনের হয় না, যেহেতু আমি খুলনার মেয়ে, তো তাদের মনে হয়েছে যে একজন নারী নেত্রীকে এখানে রাখলে আমাদের জন্য কথা বলতে পারবে, তো ওই কারণে রাখা। কিন্তু এটা আসলে যেহেতু একটা ছিল শ্রমিক সংঘের অ্যাডভাইজারি প্যানেল, তো ওরাও সেভাবে হচ্ছে করেনি, পরবর্তীতে ওরা কাজ করেনি, মানে আর মাসুদও যায়নি, আমরা কেউই ওখানে গিয়ে ওদের সাথে মিট করতে পারি নাই, ও জাস্ট কাগজ পর্যন্তই ছিল। আচ্ছা, সেখান থেকে কি কোনো টাকা পয়সা বা এরকম কিছু আসে? শ্রমিক সংঘ আসলে টাকা পয়সার ব্যাপার না, আমি জানি না। এটা খুবই হচ্ছে ইন্টারেস্টিং যে বিভিন্ন জায়গা থেকে শুনি শ্রমিক সংঘ এটা হচ্ছে
ওই যে আমাদের বিশ্ববিদ্যালয় তো আছে, কর্মচারী সংঘ যেরকম আছে না, যে তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, তারা অর্গানাইজ, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কর্তৃপক্ষের কাছে জানায়, ওরকমই একটা শ্রমিক সংঘ। তো মোংলা বন্দর আগে শ্রমিক সংঘ ছিল না, এটা হচ্ছে নতুন তার মানে বিনা পারিশ্রমিকের উপদেষ্টা এবং তাদের সাথে আমরা সমন্বয় করতে পারি নাই, কারণ তারা হচ্ছে এটা নিয়ে হচ্ছে তারাও আর আগায়নি, তারা শুধু নাম ঘোষণা করে দেওয়া পর্যন্ত। মানে আমি ব্যক্তিগতভাবে আসলে ওখানের কাউকেই রিচ করতে পারি নাই, বা আমাদের সাথেও তারা যোগাযোগ করে নাই। তারা যেভাবে ভেবেছিল যে চট্টগ্রাম বন্দরে সমস্যা মাসুদ যেভাবে সমাধান করে দিয়েছে, তাদের পক্ষে দাঁড়িয়েছে, সমাধান করে দেওয়া তো না, তাদের পক্ষে কথা বলেছে এরকম কিছু হবে, তো তাদের পক্ষ থেকে ওরকম রেসপন্স ছিল না, আমাদেরও ছিল না, আমরা যাইও নাই। মানে কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করার কথা ছিল, আমি শুনেছিলাম কোনো ধরনের যোগাযোগ হয়নি, এবং মিটিংটাই অ্যারেঞ্জ করতে পারেনি ওরা। কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, মোংলা বন্দরের কর্তৃপক্ষ। তারা বলেছে যে শ্রমিক সংঘের রাজনীতি এটা, বা শ্রমিক সংঘ হবে না, চলবে না, এই কারণে তারা হচ্ছে এই করেনি, আচ্ছা মিটিং অ্যারেঞ্জ করতে আপনি যেরকম ছাত্র শক্তিতে আসেননি, আরেকজনও প্রমিনেন্ট নেতা আছেন আব্দুল কাদের, তিনি আপনার বন্ধু, তিনিও ছাত্র শক্তিতে আসেননি, এবং আমরা শুনতে পেয়েছি যে তাকে আসলে নুসরাত তাবাসসুমের যে ঘটনাটা আপনি বললেন যে তার যতটুকু জায়গা পাওয়ার কথা সেটা তাকে দেওয়া হয়নি, মাইনাস করা হয়েছে, আমরা এরকম শুনতে পাই যে আব্দুল কাদেরকেও ইচ্ছাকৃতভাবে মাইনাস করা হয়েছে, ব্যাপারটা কতটুকু সত্য? আব্দুল কাদেরের ব্যাপারটা তো পুরোই পাবলিক, মানে এটা তো আমার আসলে বলার কিছুই নাই, যতটুকু শোনা যায়, যা রটে তার কিছু তো ঘটে। তো আব্দুল কাদের যতটুকু পাওয়া উচিত ছিল, আব্দুল কাদের কখনোই ততটুকু পান নাই। এবং তার সুযোগ সুবিধা, মানে হচ্ছে সুযোগ সুবিধা বলতে মানে ওই সুযোগ সুবিধা না, আর্থিক সুযোগ সুবিধা না, আর আব্দুল কাদেরের যে হচ্ছে রাজনীতির যে অ্যাক্সেসটা, আব্দুল কাদেরের রাজনীতির অ্যাক্সেসটাও খুব সংকুচিত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এবং আব্দুল কাদের যে আসে নাই নাকি আসার পথে বাধা দেওয়া হয়েছে, এটা আব্দুল কাদেরই খোলাসা করতে পারবে। কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বা ব্যক্তিগত পথ নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু শুধু একটা কথাই বলতে চাই, আব্দুল কাদেরের সাথে যেটা হয়েছে ওটা আব্দুল কাদের ডিজার্ভ করে না। আচ্ছা, আব্দুল কাদের তো ছাত্রশক্তিতে আসেননি, আপনিও আসেননি, তো আপনারা মিলে কি নতুন একটা রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করছেন কিনা? আসলে নিজের হাতে গড়া একটা সংগঠন, তো ওখান দিয়ে একটা বিরতিতে আছি, ওখান দিয়ে সরে আছি। নতুন করে সংগঠন খোলার মতো এনার্জি আমার আসলে নাই। এবং আব্দুল কাদের কি খুলবেন? আমি যতদূর জানি যে ওরও এরকম প্ল্যান আছে কিনা, ওর সাথে আমার খোলাসা করে কথা হয়নি। যদি থাকেও আমার আসলে নতুন কোথাও জয়েন করার কোনো ইচ্ছা নাই। এবং আমার মনে হয় না যে আব্দুল কাদেরও এরকম কোনো ডিসিশন নিতে পারে। ফিরে আপনারা আবার ছাত্রশক্তিতেই ফিরে আসবেন? ব্যাপারটা ছাত্রশক্তিতে ফিরে আসা না, ব্যাপারটা সাংগঠনিক রাজনীতিতে ফিরে আসা। এখন আমি সাংগঠনিক রাজনীতিতে কি আসলেই ছাত্রশক্তিতে ফিরতে চাই, নাকি রাজনীতি থেকে সরে যেতে চাই, এটা যেরকম আমি নির্ধারণ করব, আব্দুল কাদেরও খুব ভালো বোঝে ওর আসলে কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, ও এটা ডিসাইড করবে। আচ্ছা, কিছুদিন আগেই তো আপনি একটি কনফারেন্স থেকে ফিরে এসেছেন, আন্তর্জাতিক কনফারেন্স, যেটা আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আপনি সেখানে গিয়েছিলেন, তো সেই স্মৃতিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, বা সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা হচ্ছে একটা মেইনলি রিজিওনাল অর্গানাইজেশন, এটা এশিয়ার, এটা হচ্ছে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারমেন্ট ইন এশিয়া, সংক্ষেপে এটাকে সিকা বলে। তো এরা হচ্ছে মেইনলি ইউথ যারা আছে তাদের নিয়ে কাজ করে, ভলেন্টারি ওয়ার্ক এবং হচ্ছে ইউথ ইন্টারঅ্যাকশন, একটা নেটওয়ার্ক বিল্ডিংয়ের জন্য কাজ করছে এশিয়ায়। তো সেখানে গিয়েছিলাম, যেহেতু ইউথ লিডার আমি, মানে ওই পরিচিতিটা আছে ওই হিসাবে, এবং নারী অ্যাক্টিভিস্ট হিসাবে হচ্ছে যাওয়া, উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট, এবং একই সাথে সাথে জুলাইয়ের ইয়াং লিডার ওই হিসাবে, মানে দুইটা মিলেই আর কি দাওয়াতটা পাওয়া, কোনো একটা কারণে না। তো ওখানে গিয়েছি, এবং যেহেতু রাজনীতি ইটসেলফ একটা ভলেন্টারি ওয়ার্ক, তো ওই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে আমাদের ইউথরা কী ভূমিকা রেখেছে সেটা উপস্থাপনের চেষ্টা করেছি। একই সাথে সাথে ওদের বিভিন্ন প্রজেক্ট ছিল, যে এশিয়ার যে হেরিটেজগুলো, ওগুলো তো হারিয়ে যাচ্ছে, তো হেরিটেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। তো ওখানে সুন্দরবনের, যেহেতু সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজেরই অংশ, তো সুন্দরবনের যেহেতু অনেক ক্লাইমেট বিষয়ক বিভিন্ন সমস্যা আছে, একই সাথে রাজনৈতিক সমস্যা তো আরও একটা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাচ্ছে সুন্দরবনের ভিতরে, এটা তো বড় কনসার্ন, শেষ হয়ে যাচ্ছে। তো সুন্দরবন, যেহেতু আমি ওই এলাকার মেয়ে, সুন্দরবন নিয়ে কথা বলেছি। এইভাবেই আর কি ওখানে বিভিন্ন সেশন ছিল, মানে ব্যাপারটা ঠিক কনফারেন্স ছিল একদিনের, এবং পরবর্তী দিনে হচ্ছে জাস্ট আমাদের পক্ষ থেকে আমাদের মতামতগুলো জানতে চাওয়া হয়েছে, তারা কি করে সেটাই করার কথা বলেছে, এবং তাদের কার্যক্রম ঢাকায়
মানে বাংলাদেশে তারা বিস্তার করতে চায়, এটা জানিয়েছে। তারা ভলেন্টিয়ার আহ্বান করছে বাংলাদেশ থেকে। মেবি এটার সাথে পরবর্তীতে কাজ করতে পারি, এরকম একটা ইচ্ছা আছে। আপনার রাজনৈতিক পথ চলার শুরু যেখানে হয়েছিল সেই জায়গাটাতে বা সেই সময়টাতে আবরার ফাহাদের স্মরণ সভায় আপনি একটা বিভীষিকাময় কাহিনীর প্রত্যক্ষদর্শী হয়েছিলেন বা একটা ভয়াল কাহিনীর প্রত্যক্ষদর্শী হয়েছিলেন। সেই স্মৃতিগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি বলেছি যে সাংগঠনিক রাজনীতিতে আসা, এই সাংগঠনিক রাজনীতিতে আসার পেছনে সবথেকে বড় ভূমিকা আবরার ফাহাদেরই ছিল। কারণ আমার মনে হয়েছে একটা সংগঠিত শক্তির বিরুদ্ধে আসলে সংগঠন হিসেবে ফাংশন না করলে, ব্যক্তি হিসেবে ফাংশন করলে খুব বেশি ফলপ্রসূ কিছু হয় না। এই লক্ষ্যে এই ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছিলাম। তো আমরা যখন আবরার ফাহাদের স্মৃতি জন্য আমরা রাজু ভাস্কর্যেই করলাম, তার স্মরণসভা আয়োজন করলাম আমরা। তো ওখানে স্মরণসভা ভালোই চলছিল, মানে ওই সময় তো ছাত্রলীগের সময়, মানে মোটামুটি 1 ঘন্টা যদি কোনোভাবে একটা প্রোগ্রাম চলে, আধা ঘন্টা চললেও এটা সাকসেসফুল বলা যায়, কারণ আধা ঘন্টা তো তারা চলতে দিত না ওখানে। তো আমরা যখন আলোচনা শুরু করবো, ওই সময় আলোচনা অনুষ্ঠান শুরু হচ্ছে, ওই সময় ছাত্রলীগ হামলা করে, এবং হামলা করে ওখানে যারা ছিল তাদের অনেক মারধর করে। ওর মধ্যে আমার বন্ধু জাহিদ হাসান খুব বাজেভাবে আহত হয়। তো ওদের রাজু ভাস্কর্যে একবার হামলা করে, এবং হামলা করে ওরা যখন হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল, তখন আবার ওদেরকে বিভিন্নভাবে শাহবাগের ওইদিকে যারা গিয়েছিল তাদেরও আবার হামলা করা হয়। তো ওরা তো আহত হয়েছিল। আমরা যখন ঢাকা মেডিকেলে গেলাম ওদেরকে নিয়ে, তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরেও আমাদের মানে ওরা তখন মাত্র ফার্স্ট এইড নেওয়া শুরু করেছে। এর মধ্যে ঢাকা মেডিকেল ছাত্রলীগ এবং তখন হচ্ছে সৈকতের অনুসারী যারা ছিল ওরা একসাথে গিয়ে হামলা করে আবার। এবং আমি হচ্ছে আমার সব থেকে বেশি ওইখানে বিভীষিকাময় যেটা লেগেছে সেটা হচ্ছে কেউ আমাদের দিকে তখন এগিয়ে আসেনি। যত নেতাকর্মী ছিল সবাইকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ওখানে। জাহিদকে হচ্ছে এক্সরে রুমে নিয়ে যাওয়া হয়, এক্সরে রুমের ভিতরে ঢুকে ওকে পিটানো হয়েছে। আবার আক্তার ভাইয়ের উপর হামলা হয়েছে, মানে অনেকের হাত এখানে হচ্ছে ছিল, পায়ের নখ উঠে গিয়েছে, এরকম অবস্থা। ওই সময় মানে ওদের ব্যান্ডেজও ঠিকমতো করে পারেনি, ওই সময় ওদের ইমার্জেন্সিতে ঢুকে ওদের উপর হামলা করেছে, মারধর করেছে। এবং লাস্টলি ওখানে আমি আর নুসরাত উপস্থিত ছিলাম, মানে সবাইকে ধরে নিয়ে গিয়েছে, আমরা বাদে সবাইকে। এবং আমাদের ওদিকেও বারবার হচ্ছে করতেছিল, তখন ওখানে যারা আনসার ছিল ওরা আমাদেরকে একটা জায়গায় তালা দিয়ে রেখে দেয়, যে এখান দিয়ে যদি মানে তালা না ভাঙলে তো আমাদের উপরে হামলা করতে পারবে না। এরপর মানে যখন সবাইকে ধরে নিয়ে গেছে তখন নাহিদ ইসলাম ভাই এবং মাহফুজ আলম ভাই দুইজন, ওনারা মাস্ক পরে এসে আমাদেরকে পিছনের দরজা দিয়ে আমাদেরকে বের করে দেয়। এবং আমরা যখন রিকশায় যাচ্ছিলাম তখনও আমাদের পিছনে অনেকক্ষণ পর্যন্ত ফলো করেছে। তো আমরা সরাসরি হলে না গিয়ে অনেক দূর ঘুরে ঘুরে আমাদের হলে যাওয়া লেগেছে। ইভেন তার পরদিন ইমিডিয়েট আফটার আমরা কোনো প্রোগ্রাম নামাতে পারি নাই, ওই সময় রাজুতে একদম ভাঙচুর করে টোর অবস্থা খারাপ। পরের দিন আবার হচ্ছে ওদেরকে জেলে নিয়ে গেল। তো ওর পরে আমরা একটা প্রোগ্রাম আহ্বান করা হয় ওখানে আর কি, মানে গিয়ে ছাত্রলীগের নির্যাতনের আমরা অনেকবার হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন হামলার কাওয়ালি প্রোগ্রাম আয়োজন করা হলো, নেহাল ভাই আয়োজন করলো। নেহাল ভাই কোনো রাজনীতির মানুষ ছিলেন না, নেহাল ভাই আয়োজন করে এবং আমরা সেখানে ভলেন্টিয়ার ছিলাম। ওই প্রোগ্রামেও ছাত্রলীগ হামলা করে, সাদ্দামের নির্দেশে হামলা করা হয় এবং হামলা করে ওই দিনও পিটানো মারামারি হয়েছে। তো যখন হচ্ছে হামলা করে সন্ধ্যার সময়, হামলা করার পরে আমরা ওই সময় প্রক্টর অফিসের সামনে গিয়ে আমরা আবার কাওয়ালি যে গানগুলো আমাদের করার কথা সেগুলো আমরা গিয়েছি। পরের দিন আমরা আবার প্রোগ্রাম নামিয়েছি। তো দুসময়ের রাজনীতিটা অনেক বেশি, আমি বলবো যে যেই রাজনীতি চেয়েছি সেটা ছিল। মার খেয়েছি, ওই কাওয়ালি প্রোগ্রামে তো আপনারা মার খেয়েছিলেন বা সেটা করতে পারেনি, বাধাগ্রস্ত হয়েছিলেন। বর্তমানে তো আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তো এখন আপনার অনুভূতিটা কীরকম? আসলে কাওয়ালিটা শুধু কাওয়ালি হিসাবে তো তখন আমাদের কাছে ছিল না, এটা একটা কালচারাল লড়াই ছিল না। মানে কালচারাল লড়াইটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তখন লড়াইটা ছিল। তো ওই লড়াইটা আমরা যদি লোকগানও আয়োজন করতাম আমাদের উপর হামলা হতো। আর কাওয়ালি তো একটা তাদের চোখে মানে আলাদা ধরনের একটা জঙ্গিবাদের টাইপ একটা হচ্ছে তারা তকমা দিত। তো ওই জায়গা থেকেই হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা ছিল সেটা। কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের ওই কাওয়ালিটা ছিল আমাদের প্রতিবাদের অস্ত্র ওই সময়, কিন্তু এখন কাওয়ালিটা মানে আমার মনে হয় যে কেন যেন একটু
একটু বেশি রংচঙা টাইপ হয়ে যাচ্ছে, বারবার ঘন ঘন কাওয়ালি আয়োজন করা হচ্ছে। কাওয়ালিটা তো আসলে আর গাওয়া হচ্ছে এটা কি বলিউড এক কাওয়ালি। দলের দ্বারা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে যে কোনো একটা ডানপন্থী একটা সংস্কৃতি হিসাবে উপস্থাপন করা হচ্ছে, মানে একটাই অস্ত্র বানায় ফেলা হচ্ছে, শুধু হচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের যেই মানে শেখ হাসিনার গান বাজাবে, বঙ্গবন্ধু মরে নাই গান, এটা একদম হচ্ছে ঠোঁটস্থ থাকতে হবে এরকম। তো এই কাওয়ালিকে কি কালচারালের ফ্যাসিজমের অংশ করা হচ্ছে কিনা? আমার মনে হয় যে নতুন ধরনের, আমার মনে হয় কাওয়ালিকে আসলে আমরা যে এসেন্স থেকে দেখতাম যে স্টাবলিশড যে হচ্ছে একটা কালচারাল এলিটিজম ছিল ওই সময়, আওয়ামী লীগের সময় যে কালচারাল এলিটিজম, এটার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা অস্ত্র হিসেবে তখন কাওয়ালিকে আমরা দেখেছি। এখনও ওই সব ধরনের গান, সব ধরনের মানে যে সংস্কৃতি, সব সংস্কৃতিকেই আসলে ওই কালচারাল এলিটিজমের বাইরে গিয়ে চর্চা করা উচিত আমার মনে হয়। কোনো একটা সংস্কৃতিকে যখন ঠেলে ঠুলে ওই এলিটিজমের জায়গায় নিয়ে যাওয়া হয়, ঠেলে ঠুলে সবাইকে গেলানোর চেষ্টা করা হয়, ওই কালচারটা তখন আর এসেন্সটা থাকে না। তো এখন মনে হচ্ছে যে কাওয়ালিটাকেই বারবার ফ্রিকোয়েন্টলি এনে কাওয়ালির প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি করা হয়েছে। এবং কাওয়ালিটা আসলে বাংলায়ও যে সুফিজমের চর্চা যে আছে, বাংলা যে গান আছে সুফি, ওগুলো গাওয়াটাও হয় না, খুব কম। এখন শুধু বলিউডের ওই যে কিছু কিছু গান আছে, ওগুলোকেই কাওয়ালি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু আমাদের জন্য তো আসলে কাওয়ালি মানে যে হিন্দি বা উর্দুই গাইতে হবে এরকম না। আমাদের যে কাওয়ালি তো বাংলা সুফি গানও তো আমাদের জন্য কাওয়ালিই ছিল তখন অস্ত্র। আমরা কয়েক মাস আগে দেখতে পেয়েছিলাম যে আপনি শব্দ দূষণ প্রতিরোধে বা টিএসসি এলাকায় যে শব্দ দূষণটা হয় ওটার প্রতিরোধে ভিসির বাসভবনের সামনে গিয়ে আপনি দেবের গান বাজিয়েছিলেন। তো তখন যে একটা নিয়ম করা হয়েছিল যে টিএসসির আশেপাশের এলাকায় শব্দ দূষণ করা যাবে না, ওই নিয়মের ব্যত্যয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো ওই জায়গাতে দাঁড়িয়ে আপনার এটা নিয়ে কোনো মন্তব্য আছে কিনা? ব্যাপারটা হচ্ছে মানে টিএসসি শব্দ দূষণ তো শুধু না, এটা তো পুরো বিশ্ববিদ্যালয়ের টিএসসি জায়গাটা এমন একটা জায়গায়, মানে টিএসসির কালচার বা টিএসসির যে কালচারাল যে মানে প্র্যাকটিস, এটা তো কোনোভাবে থামানোর মতো না, মানে এটা থামানো উচিতও না। মানে এটা যেটা বাট ওই মোমেন্টটা এরকমই ছিল যে বারবার এত বেশি হচ্ছে আওয়াজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কালচার চর্চার জন্য যদি তাদের সাউন্ড যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সাউন্ড প্রুফ অডিটোরিয়াম বানাতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু মানে আমার দাবিটা এরকম না যে গানই বন্ধ করে দিতে হবে বা বাজনাই বন্ধ করে দিতে হবে, ব্যাপারটা এরকম ছিল না। প্রশাসনকে প্রেশারাইজ করা যে টিএসসির যেই মানে যেহেতু একটা আবাসিক এলাকা, 2-3টা হল, জগন্নাথ হল আছে, শামসুন্নাহর হল, রোকেয়া হল, হয় আবাসিক এলাকাটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় আবাসিক এরিয়া যেখানে মেনটেন করা যাবে সেটা করা উচিত, অথবা আবাসিক এরিয়ায় সাউন্ড ডেসিবেল যতটুকু থাকা উচিত ততটা, মানে গান বন্ধ করা না। ডেসিবেল হচ্ছে একটা আছে তো শ্রবণের, আমাদের যতক্ষণ পর্যন্ত এটা শ্রবণের জন্য মানে অসহ্যকর না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে, কারণ টিএসসিতে প্রত্যেক দিনই প্রোগ্রাম হয়। অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম নিয়ম করে দিতে হবে যে প্রোগ্রামের যে শিডিউল এটা তারা মানে রেস্ট্রিক্ট করতে হবে, অথবা তাদের যে কালচারাল প্রোগ্রামের যে জায়গাটা এটা টিএসসি না হয়ে মলচত্বর বা যেখানে আবাসিক হলগুলো নাই সেদিকে যদি শিফট করা যায় ওটা আরও মানে ভালো হতো। অথবা টিএসসির যে জায়গাটা এটা হচ্ছে কোনো সাউন্ড প্রুফ অডিটোরিয়াম যদি করে দেওয়া যায়, কারণ আমাদের যে অডিটোরিয়াম ওইটায় গান বাজালেও শামসুন্নাহার হল, রোকেয়া হলে যায়, তো সাউন্ড প্রুফ যদি অডিটোরিয়াম করা যায় এটা আরও ভালো হয়। আচ্ছা, আশরাফা খাতুন যদি রাজনীতিতে না আসতেন তাহলে তিনি কোন পেশায় যেতেন? টাফ কোয়েশ্চেন, কারণ আমি সবসময় রাজনীতিতে না আসলে, মানে সাংগঠনিক রাজনীতিতে না আসলেও কিছু রাজনীতির সাথে যুক্ত থাকতাম। অবশ্যই চাকরি বাকরি করতে চাই। আমি খুব সংসারী মেয়ে, আমি খুব ভালো রান্না করি, আমি খুব বাড়িঘর গোছাতে পছন্দ করি। আপনি সংসারী মেয়ে কিন্তু এখনো বিয়ে করছেন না কেন? এর তো মানে বাস্তবতা আছে, আমার বড় বোনের এখনও বিয়ে হয়নি, আর আমিও এখনও পর্যন্ত বেকার। আমার মাস্টার্স শেষ হলো অল্প কয়েকদিন হলো, তো পড়াশোনার জন্য মানে আমি রাজনীতির পাশাপাশি যেহেতু পড়াশোনার পাশাপাশি রাজনীতি দুইটা একই, তো এতদিন পর্যন্ত একাডেমিক একটা প্রেশার ছিল যার কারণে চাকরির জন্য আলাদা প্রিপারেশন নেওয়া হয়নি। আর নির্বাচনের পরে আশা করি এই প্রেশারটা একটু কমবে, তখন ইচ্ছা আছে পড়াশোনা করার আর চাকরির জন্য। মানে আমার আসলে ওইরকম কোনো এইম নাই যে বাংলাদেশে ওই ড্রিমি জব কিছু নাই, মানে এইটা যে এইম করে থাকবো যে আমি বিসিএস ক্যাডার হব, আমি অমুক তমুক, আমার আসলে বিসিএস এর প্রতি কখনো এরকম ফ্যাসিনেশন নাই, কখনো ছিলও না। আমি মেবি ডিসেন্ট কোনো চাকরিতে যেতে পারি, বাংলাদেশ ব্যাংকের জন্য চেষ্টা করব।
তো বাংলাদেশ ব্যাংকের পড়াশোনা একটু কঠিন, তো বাংলাদেশ ব্যাংকে এডি নিয়োগটা খুবই হয়, মানে ওটা আমার জন্য মনে হয় যে আমার মতো মানুষ, ছাপোষা মানুষ একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, মানে আমার মতো আমার জন্য যতটুকু লাক্সারি করা সম্ভব, যে মোটামুটি একটা বাসা ভাড়া করে একটা সংসার টংসার চালানো যাবে একটু, বাংলাদেশ ব্যাংকের জন্য ট্রাই করব। এমনিতে আলাদা করে কোনো প্রফেশন আমি কখনো ভাবি নাই। আচ্ছা, ভবিষ্যতে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, রাজনৈতিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও? আমি ভবিষ্যতে নিজেকে দেখতে চাই এমন একটা জায়গায় যেই জায়গাটায় আসলে পৌঁছার যে ড্রিম, এটা সবাই দেখতে পারে। মানে আমি আসলে আনরিয়েল কিছু ভাবতে চাই না, যে আমি এমন একটা জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের হাজার হাজার মানুষ ওই জায়গাটার কথা ভাবতে পারবে না। ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, মানে আমি রাজনীতিতেও ভালো মানুষ হতে চাই, ভালো রাজনীতিবিদ হতে চাই, জনদরদি রাজনীতিবিদ হতে চাই, এবং একই সাথে সাথে অবশ্যই ম্যাচিউর রাজনীতিবিদ হতে চাই, এবং একই সাথে সাথে আমি আমার পরিবার, আমার সমাজ এবং দেশকে সার্ভ করার জন্য যতটুকু আমার পক্ষে যাওয়া সম্ভব ততদূর যেতে চাই। কোনোদিন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? ওইটাও সবাই দেখে। ওই ছোটোবেলায় আমি ভাবতাম হাত টাত নেড়ে তেড়ে প্র্যাকটিস করতাম বক্তব্য দেওয়া, ওইটা আলাদা হিসাব। প্রধানমন্ত্রী যদি হয় আনএক্সপেক্টেড হতেও পারি, কিন্তু আমি একটু মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি, আমি একটু রাস্তায় থাকতে পছন্দ করি, মানুষের পাশে থাকতে পছন্দ করি, এই কারণে আমি এত মিডিয়া ফোকাসও পছন্দ করি না। তো ওই যেই জায়গায় গেলে আসলে আমি জনতা থেকে দূরে চলে যাব, ওই জায়গাটায় যেতে চাই না। আমার পক্ষে আসলে ওই জায়গাটায় গিয়ে একদমই বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হলে বিচ্ছিন্ন হবেই, সেটা যেই বলুক, সে একদম ফ্রিলি ঘোরাফেরা তো করতে পারবে না। আমি আমার পার্সোনাল ফ্রিডমটাকে অনেক বেশি প্রায়োরিটি দেই। আমি এমন রাজনীতিবিদ হতে চাই যেন আমি রিকশায় চলাচল করতে পারি, আমি যখন তখন টিএসসি ঘুরতে পারি, আড্ডা দিতে পারি, যেখানে সেখানে ট্যুর দিতে পারি, এইটুকুই। সহজ সরল একটা সাদামাটা লাইফ লিড করতে চান। রাজনীতিবিদ আমি এখন যেভাবে ঘুরছি, আমি মনে চাচ্ছি একটু কক্সবাজারে ঘুরে আসি, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, আমি লোকাল বাসে যাই, ভ্যানে চড়ি, তো এতটুকু সাধারণই থাকতে চাচ্ছি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আশরাফা খাতুনের সাথে, যিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন দৃঢ় কণ্ঠস্বর, একজন বলিষ্ঠ রাজনীতিবিদ এবং একজন লড়াকু রাজনীতিবিদ। আমরা চাই বাংলাদেশের মেয়েরা আশরাফা খাতুনের মতোই বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী হোক, বাংলাদেশের মেয়েরা রাজনীতিতে আরও বেশি বেশি করে আসুক, এবং রাজনীতিতে তাদের জন্য একটা সুন্দর জায়গা তৈরি হোক, যেখানে কোনো স্লাট শেমিং থাকবে না, যেখানে নারীদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। এবং আশরাফা খাতুন যেরকম সাদামাটা জীবন লিড করার স্বপ্ন দেখেন, আশরাফা খাতুন যেরকম জনদরদি রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখেন, এরকম জনদরদি রাজনীতিবিদ আমাদের বাংলাদেশের জন্য আমরা আরও বেশি করে চাই। আমাদের বাংলাদেশ বিনির্মাণে এরকম রাজনীতিবিদই আসলে প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।